তাহলে শুরু করে আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে বেসিক ক্লাস অ্যান্ড অবজেক্ট অ্যান্ড এটা শেষ হলে তারপর হচ্ছে আমাদের ওই FXML এর নোড নিয়ে একটু ডিসকাস করব। ওকে, তো ক্লাস অ্যান্ড অবজেক্টের জন্য আমি হচ্ছে এই W3 স্কুল থেকে হচ্ছে সব কিছু দেখাবো, কারণ এইখানে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে সব কিছু লেখা আছে। তার জন্য এইটা থেকে হচ্ছে আমি সব কিছু ডিসকাস করব। এইখানে শুরু করার আগে আমি ফার্স্টে একটু ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কিছু কথা বলে নিই। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের এই টিউটোরিয়ালটা করার আগে এই জাভার যে বেসিক জিনিসগুলো আছে সিনট্যাক্সের, যেমন আমাদের হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর লুপ, মেথড, এই কয়েকটা জিনিস আগে থেকে জানা থাকা লাগবে। ওকে, তো ক্লাস অ্যান্ড অবজেক্ট বুঝার আগে আমাদের সবার ফার্স্টে বুঝতে হবে যে অবজেক্ট কি একটা। এমনিতে অবজেক্টের মিনিং হচ্ছে একটা বস্তু, বাংলা মিনিং। আর এই প্রোগ্রামিংয়ে অবজেক্টের মিনিং হচ্ছে কোনো একটা বস্তুর ইনফরমেশান আপনি একটা জায়গায় রাখবেন। সো কীরকম হইতে পারে, যেমন ধরেন আপনি আপনার নাম হচ্ছে একটা ভেরিয়েবল স্টোর করলেন, ঠিক আছে? সো সেম ওয়েতে হচ্ছে অবজেক্টও কোনো একটা ডাটা স্টোর করে। তা আমি যদি একটু এক্সাম্পল দিই, দেখাচ্ছি একটু। আমরা জানি যে জাভাতে কোড করার জন্য আমাদের সবার ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করা লাগে ডট জাভা দিয়ে, অ্যান্ড ওই ফাইলের নামের সাথে আমাদের ওই ফাইলের মধ্যে যে ক্লাসটা আমরা লিখি ওই ক্লাসের নামটা ম্যাচ করা লাগে। তার মধ্যে কোড যদি আমি রান করতে চাই, আমাদের হচ্ছে একটা মেথড, বিল্ট ইন মেথড থাকে, সেটা হচ্ছে মেইন। সো এই মেথডটা আমরা আগে ক্রিয়েট করি অ্যান্ড ওইটার মধ্যে হচ্ছে কোড লিখি, আর তারপর আমরা রান করলে ওই কোডগুলো এক্সিকিউট হয়। সো এটা হচ্ছে এই মেথড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। অ্যান্ড এইটার মধ্যে একটা প্যারামিটার আছে যেটা একটা অ্যারে, প্যারামিটার নাম হচ্ছে আর্স। তো এইটা তো আমাদের আপাতত জানার দরকার নেই। আমরা যেটা জানি এটার মধ্যে আমরা যা লিখবো সেগুলোই এক্সিকিউট হবে। তো আমরা এতদিন যেটা জানি, আমরা যদি একটা ভেরিয়েবলে মানে আমরা একটা ডাটা যদি স্টোর করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সবার ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে। তো আমি ধরেন একটা স্ট্রিং স্টোর করব, তাহলে কি লিখবো? স্ট্রিং লেখা লাগে ফার্স্টে, যে ওই ডাটাটার টাইপ যেটা ওইটা স্ট্রিং, তারপরে আমাদের ভেরিয়েবলের নামটা দিব, যে কোনো কিছু, ধরেন এ দিলাম, অ্যান্ড এটার মধ্যে আমি এ স্টোর করলাম, স্ট্রিং। তো এইটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ভ্যালু স্টোর করলো, ঠিক আছে? তো এইরকম আমাদের আরও অনেক টাইপের টাইপ আছে। আমি যদি একটু দেখাই, ভেরিয়েবলে যাই, কয়েক ধরনের টাইপ আছে, স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, আরও কয়েক ধরনের টাইপ আছে। তো এইগুলো হচ্ছে যে কমন টাইপ, এইগুলো আমরা ডাটা স্টোর করার জন্য ইউজ করে থাকি। তো অবজেক্টও হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমরা ডাটা স্টোর করার জন্য ইউজ করে থাকি। কথা হচ্ছে কীরকম টাইপের ডাটা আমরা স্টোর করার জন্য অবজেক্টকে ইউজ করি। এইখানে আমি একটা সিঙ্গেল ডাটা স্টোর করতেছি একটা ভেরিয়েবলের মধ্যে। এখন ধরেন আপনাকে আমি বললাম একটা মোবাইলের ইনফরমেশান হচ্ছে আপনার স্টোর করা লাগবে, একটা ফোনের ইনফরমেশান আপনি স্টোর করবেন, যে কোনো ফোনের। তো সেই ক্ষেত্রে একটা ফোনের আপনি যদি নাম কি স্টোর করতে চান, ফোনের নামটা, সো এইখানে এইভাবে স্টোর করতে পারেন। ধরেন
স্ট্রিং দিলেন, তারপর হচ্ছে আপনি নেম দিলেন বা মডেল দিলেন, ভেরিয়েবলের নাম এটার মধ্যে স্টোর করলেন। এটা লিখে আপনি স্টোর করলেন। তো এটাতে কি হইল, আপনি শুধুমাত্র ওই মডেলের নামটা একটা স্ট্রিংয়ের মধ্যে স্টোর করছেন। তো এখন মডেল বাদে আরও ইনফরমেশান আছে ওই ফোনের, আরও অনেক ইনফরমেশান আছে। আপনার কী কী ইনফরমেশান থাকতে পারে, ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের জন্য আপনি আবার স্ট্রিং লিখলেন ডিসপ্লে, অ্যান্ড এইটার মধ্যে আপনি লিখলেন ধরেন OLED। তো এইটা গেল দুইটা ইনফরমেশান। তো আরও অনেক রকম ইনফরমেশান আছে আপনি একটা ফোনের জন্য স্টোর করতে পারেন। তো এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনি একটা ফোনের ডাটা স্টোর করছেন, বা আপনি যখন দেখতেছেন এইখানে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা কোন ফোনের জন্য এইটা আপনি এমনি দেখলে বলতে পারবেন না, কারণ একটা ফোন থাকবে না। বা আপনি যদি এই মডেলের কথা বলেন বা ডিসপ্লে বাদে আরও যদি ইনফরমেশান থাকে, এইগুলা সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটার সাথে আরেকটার কোনো ডিপেন্ডেন্সি নাই। সো এই ক্ষেত্রে আপনি এইগুলাকে মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় যদি মানে কোনো একটা সফটওয়্যার বানাইতে চান। ওই সফটওয়্যার, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন দেখাই এইখানে এইটা দেখেন, এই যে ওয়েবসাইট আছে এইটার মধ্যে আমি ধরেন এই ফোনটাকে হচ্ছে আমি এইখানে যে ফোনটা দেখতেছি এটার অনেকগুলো ইনফরমেশান এখানে আছে। তো একটা ফোনের জন্য কতগুলো ইনফরমেশান আছে, যেমন নেটওয়ার্ক, দেন হচ্ছে কবে লঞ্চ হয়েছে, তারপর হচ্ছে বডি, ডিসপ্লে, প্ল্যাটফর্ম, মেমোরি। সো অনেকগুলো ইনফরমেশান আছে। এই ইনফরমেশানগুলা এই ফোনের আন্ডারেই আছে। এই জিনিসটা কিন্তু আমি এইখান থেকে করতে পারবো না, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো আমার কি করা লাগবে, এমন একটা সিস্টেম আমার দরকার যে সিস্টেম হচ্ছে আমি এই সবগুলা ইনফরমেশান একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যাতে আমি বুঝতে পারি যে ওই সবগুলা ডাটা একটা ভেরিয়েবলের আন্ডারে আছে। ঠিক আছে? তো এই সিস্টেমটা ধরেন এখন হচ্ছে আমি যে স্টোর করার জন্যই হচ্ছে আমরা অবজেক্ট ইউজ করি। তো এটা কীরকম হতে পারে আমি একটু ড্র করে দেখাই, লিখে দেখাই। তো ধরেন জিনিসটা হচ্ছে এরকম, আপনি একটা ভেরিয়েবল লিখলেন, সেটা হচ্ছে এটাই iPhone 17। ধরেন এটা হচ্ছে আপনার মেইন ভেরিয়েবল। তো এইটার মধ্যে আপনি মাল্টিপল ডাটা স্টোর করবেন। সেই ক্ষেত্রে কি হবে, অনেকগুলা ভেরিয়েবল থাকবে এইটার আন্ডারে। তো এটার কী হবে, ধরেন সবার ফার্স্টে হচ্ছে আমি যদি দিই বডি একটা তার অ্যাট্রিবিউট, বা আমি ধরলাম এটার একটা ইনফরমেশান হচ্ছে গিয়ে বডির ভ্যালু। ধরেন আমি আপাতত ওয়েট লিখতেছি বডিতে, ওয়েট ধরেন 200 গ্রাম। তারপর আর কি থাকতে পারে, ডিসপ্লে, তারপর আরও থাকতে পারে মেমোরি। তো এইরকম হচ্ছে গিয়ে একটা অবজেক্টের আপনার অবজেক্টের আর কি চেহারা এরকম হইতে পারে। তো এইখানে দেখেন একটা ভেরিয়েবলের মধ্যে আপনি মাল্টিপল ভেরিয়েবল রাখতে পারতেছেন। তো যখনই আপনি এই বডিটা দেখতেছেন, এই বডিতে এত ওয়েট 200 গ্রামস আছে, তার মানে বলতে পারবেন যে এই যে ওয়েটটা এটা হচ্ছে এই ফোনের জন্য। তারপর যদি মেমোরি বলেন, এই মেমোরিটা হচ্ছে এই ফোনের জন্য, এই ডিসপ্লেটা এই ফোনের জন্য। এই জিনিসটা এনশিওর করার জন্য হচ্ছে যে আমরা অবজেক্ট ইউজ করি। আচ্ছা, বলবেন কিছু?
আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে এখন যেটা লিখলেন আর কি, ওই যে যে লিস্টটা করছেন, ওইটার মধ্যে যে ইয়াগুলো যে বসাইছেন, এটা আহ, মানে এখানে এটা কোন মানে কোন সিনটেক্সে বসাইছেন বা এখানে বলতে এইটা পারছেন না? মানে এটা সিনটেক্স কোনো হিসেবে সিনটেক্স ধরার মানতেছে না? দরকার নাই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য ওইটা মানে দেখাইলাম। বোঝানোর জন্য না, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। ওকে। এই এই কাজটা করে থাকে হচ্ছে অবজেক্ট, যাতে মাল্টিপল ডাটা আপনি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারেন, যেটা হচ্ছে এই ডাটা টাইপগুলো দিয়ে করতে পারবেন না, যেমন স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, বুলিয়ান, এইসব দিয়ে। তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু এখানে দেখে নেই কি বলছে। W3 স্কুলে যদি দেখি, আচ্ছা এখানে নাই। আচ্ছা, তো এইখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যেটা বলছে যে procedural programming is about writing procedures or methods that perform operations on data, while object-oriented programming is about creating objects that contain both data and method. তো এটা কি বলছে, আমি হচ্ছে এইখানে যেটা দেখাইলাম যে এই দুইটা জিনিস আলাদা আলাদা করা আছে, এইটা হচ্ছে কাইন্ড অফ প্রসিডিউরাল সিস্টেম। ওই সিস্টেম হচ্ছে এই প্রোগ্রামিং আগে হইতো, অনেক আগে। আর তারপর যখন অবজেক্ট ওরিয়েন্টেড আসছে, তখন হচ্ছে যে আমরা এই মাল্টিপল ডাটাগুলা একটা অবজেক্টের মধ্যেই রাখি। অ্যান্ড অবজেক্টের কাজ শুধু ডাটা যে স্টোর করা তাই না, আপনি ওই অবজেক্টের মধ্যে বিভিন্ন মেথডও ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওই অবজেক্ট দিয়ে ওই মেথডগুলো ইউজও করতে পারবেন। কিন্তু মেইন কাজ হচ্ছে যে এই যে মাল্টিপল ডাটা হচ্ছে স্টোর করা একটা ভেরিয়েবলের মধ্যে। এই জিনিসটা এখানে বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অ্যাবাউট অবজেক্টস that contain both data and methods. ওকে, সো এইটা বুঝলাম যে অবজেক্ট জিনিসটা কি। অবজেক্ট হচ্ছে গিয়ে এক একটা এইরকম ভেরিয়েবল উইথ ডাটাস, ডিফারেন্ট ডাটাস, ঠিক আছে। তো এরকম যদি হয়, ধরে নেন আমি এখানে লিখলাম, এটা তো আমি, এটা ধরেন আগের ওয়ে, আমি হচ্ছে এখন যেটা লিখছি এটা ধরে নেন যে একটা কারেক্ট কোড, এখানে কোনো ভুল নাই ধরে নেন আপাতত। তো এটা হচ্ছে একটা অবজেক্ট। এটা যদি অবজেক্ট হয় তাইলে ক্লাস কি? ক্লাস হচ্ছে ক্লাসটা যদি বুঝাইতে চাই তাইলে হচ্ছে আমাদের টাইপগুলো দেখতে হবে আগে, ভেরিয়েবল টাইপ। যেমন আমরা এই ইয়েতে পড়ে আসছি বা ডাটা টাইপ বা ভেরিয়েবল টাইপ দেখে আসছি। যেমন এইখানে দেখেন, সরি, ভেরিয়েবলে দেখে আসছি কি আমাদের কয়েক ধরনের টাইপ আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। এইগুলো দিয়ে আমরা কি করি? এইগুলোতে করি হচ্ছে যে আমরা যখন একটা ডাটা স্টোর করতে চাই, এই টাইপগুলো আমাদের আগে লিখা লাগে। আমি যদি স্ট্রিং স্টোর করতে চাই তাহলে হচ্ছে যে সিনট্যাক্সটা হচ্ছে আগে স্ট্রিং লিখব, তারপর ভেরিয়েবলের নামটা লিখব, তারপর হচ্ছে ওই ডাটাটা অ্যাসাইন করব। সেম ইন্টিজারের জন্য ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান এইগুলোর জন্য, ঠিক আছে। তো এখন ধরেন আমি হচ্ছে এইরকম টাইপের ডাটা স্টোর করতে চাচ্ছি। এই যে আমি যেটা বানাইছি অবজেক্ট, এটা তো একটা ডাটাই। আপনি ভিতরে যদি দেখেন এগুলো হচ্ছে এক একটা ডাটা। তো এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলার ভিতরে অনেকগুলা ডাটা আছে, মানে এই ফুল ডাটারের ভিতরে অনেকগুলা ডাটা আছে, যেমন বডি আছে, ডিসপ্লে আছে, মেমোরি আছে। সো এইগুলা এক একটা এক এক টাইপের ডাটা হইতে পারে। এখন বডি, আমি এটা ধরেন এখানে স্ট্রিং দিছি, আমি চাইলে ইন্টিজারও দিতে পারতাম। স্ট্রিং না দিয়ে আমি ইন্টিজার দিতে পারতাম, কোনো প্রবলেম নেই। তাইলে আমি দেখতেছি যে এইখানে মাল্টিপল ডাটা হইতে পারে, এই ডাটাগুলার এক একটা এক এক টাইপের হইতে পারে। তাইলে আমি তো স্টোর করতেছি একটা ভেরিয়েবলের মধ্যে, ওই একটা ভেরিয়েবল যে স্টোর করতেছি ওইটা টাইপ কি হবে? এটা তো আমি স্ট্রিং রাখতে পারবো না বা আলাদা ইন্টিজারও রাখতে পারবো না, বা সবগুলা টাইপ একসাথে রাখার কোনো সিনট্যাক্স নাই আমাদের। ওই ক্ষেত্রে হচ্ছে, এখন ক্লাস নেই। হ্যাঁ ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের জাভা বা এই যে ক্লাসের যে কথাটা বলছি, আমরা ক্লাস ইউজ করে আমাদের নিজের মতো করে টাইপ বানাইতে পারবো। তো
এইখানে যে আমি আইফোন দিলাম, আইফোনটা কিসের আন্ডারে পড়ে? আইফোন হচ্ছে যে আমাদের ফোনের আন্ডারে পড়ে। আমি ফোন, এই ফোন যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ড দিয়ে আমি একটা টাইপ বানাইতে পারবো চাইলে আমি নিজে। জাভাতে এই যে জিনিসগুলো আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, এইগুলো হচ্ছে যে বিল্ট ইন তারা টাইপ বানায় দিছে। আর আমরা যে টাইপগুলা বানাবো, ওই টাইপগুলা বানাইতে হইলে আমাদের ক্লাস ইউজ করা লাগে। ঠিক আছে, টাইপ যে বানাবো। অ্যান্ড ক্লাস কেন বলতেছে? ক্লাস হচ্ছে যে আমাদের এই যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলা যেমন একটা ক্লাসের মধ্যে রাখতে হবে, কারণ এই সবগুলো অবজেক্টের স্ট্রাকচার সেম। আমি যদি এইখানে যাই, যেমন এই আইফোন 17 দেখলাম আমি, তো এইখানে আমি যদি একটু ডাটাগুলোর মধ্যে দেখি, দেখেন আমি বাম পাশে দেখলাম আমার যে ডেটাগুলো আছে, ডেটাগুলার সবগুলার স্ট্রাকচার সেম। যেমন ফার্স্টে নেটওয়ার্ক, লঞ্চ, তারপর হচ্ছে বডি, ডিসপ্লে, প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো আছে সেম। আমি যদি অন্য একটা ফোনে দেখি, যেমন ধরেন প্রোতে যদি যাই, সেম এইখানেও একই জিনিস আছে, বাট এইখানে ডেটাগুলো ডিফারেন্ট ডেটা। সো আমরা যে জিনিসটা দেখছি, এই যে এই জিনিসগুলো সেম, সো ওই ক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলোকে একটা টাইপের আন্ডারে আনতে পারি। ওই টাইপের আন্ডারে আনার জন্যই আমরা হচ্ছে ক্লাসটা ইউজ করি। ক্লাস হচ্ছে কি কাইন্ড অফ টাইপ বলতে পারি, বা আমরা একটা মডেল বলতে পারি, যে মডেলটাকে ইউজ করে হচ্ছে আমরা এই অবজেক্টগুলো ইউজ করব, ক্রিয়েট করব। আচ্ছা, এইটুকু হয়তো বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে সামনে এই জিনিসগুলো দেখবো যে কিভাবে একটা ক্লাস বানানো লাগে, অ্যান্ড ওই ক্লাস থেকে আমরা কিভাবে অবজেক্ট বানাবো, ওই জিনিসগুলো দেখব। ঠিক আছে, এবার চলেন W3 স্কুল থেকে সিনট্যাক্সগুলো দেখে নিই। আচ্ছা, এইখানে এই যে ক্লাস অ্যাজ অ্যান অবজেক্ট, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Everything in Java is associated with class and objects along with its attributes and method. For example, in real life car. তো এইখানে কিছু কথা বলা আছে, তারপর হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমরা সবার ফার্স্টে ক্লাসের সিনট্যাক্স দেখবো, একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করা লাগে এটা দেখছি আমরা। তো এইখানে যেটা দিছে ওইটাই ক্রিয়েট করা ট্রাই করি। আমরা মেইন ক্লাস বানাইছি। সবার আগে আমাদের ক্লাস বানাইতে হইলে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। এখন ফাইলের নাম দিই, ধরেন ফোনই দিলাম আমি, phone.java। তো আমাদের ফার্স্টে কি করা লাগবে, এইখানে লেখা লাগবে ক্লাস ফোন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে যেটা হয়েছে, আমাদের যেটা ফার্স্টে দেখা লাগবে, আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলের সাথে যাতে আমার ক্লাসের নামটা ম্যাচ করে। যদি না হয় তাহলে হচ্ছে আমরা মানে এই কোড হচ্ছে এক্সিকিউট করাইতে পারবো না। জাভার কম্পাইলার ওইটাই দেখে হচ্ছে গিয়ে কোড এক্সিকিউট করে। তো এইটুক হচ্ছে কি আমাদের ক্লাসের সিনট্যাক্স, ক্লাস বানানো শেষ। ঠিক আছে, আমি চাইলে কিন্তু এই ক্লাস দিয়ে বিভিন্ন অবজেক্ট বানাইতে পারবো, কিন্তু অবজেক্ট বানায় কোনো লাভ হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি অবজেক্টে যে ডেটা রাখবো, ওই ডেটার কোনো স্ট্রাকচার এখানে নাই। এখানে জাস্ট শুধু একটা ব্ল্যাঙ্ক ক্লাস আছে। তো ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল দিই int x, আমি এটা কোনো ডাটা স্টোর করলাম, খালি রেখে দিলাম ডিক্লেয়ার করে। এখন চলেন আমি হচ্ছে এই ফাইলে যাই, অ্যান্ড এই ফাইলে হচ্ছে আমার যে মেইন মেথড আছে, এই মেথডের মধ্যে হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব যেটা হচ্ছে ফোন ক্লাসের। তা আমার কি করা লাগবে, সবার ফার্স্টে আমি কি বলছি, আমরা হচ্ছে যে ক্লাস সিনট্যাক্স ইউজ করে টাইপ ক্রিয়েট করি। ঠিক আছে, আমাদের কাস্টম টাইপ ক্রিয়েট করে, কাস্টম টাইপের নাম কি ফোন। আমার ফার্স্টে হচ্ছে ফোন লিখতে হবে, তারপর একটা ভেরিয়েবল দিতে হবে,
ধরেন p1 লিখলাম আমি ভেরিয়েবলের নাম। তারপর হচ্ছে নর্মালি আমরা হচ্ছে যেভাবে হচ্ছে এই স্ট্রিং, ইন্টিজার, তারপর হচ্ছে বুলিয়ানগুলো স্টোর করতাম, ওই অনুযায়ী আমরা স্টোর করতে পারবো না এখানে। এখানে হচ্ছে আমার একটা মেথড কল করা লাগবে, যেটা হচ্ছে নিউ দেন হচ্ছে ফোন, এই ক্লাসটাকে আমি কল করলাম। তো এই হচ্ছে গিয়ে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমার অবজেক্ট যে ক্রিয়েট হয়েছে, আমার চেক করার জন্য আমি একটু প্রিন্ট করে দেখি। ধরেন p1টা যদি প্রিন্ট করি এখন, তাহলে আউটপুটে কি আসবে? আচ্ছা, এইখানে আউটপুটে মানে আমার এক্সপেক্টেড কিছুই আসা নাই। এখানে এটা অ্যাড্রেস টাইপের কিছু একটা দিছে। তো কারণ কি? কারণ হচ্ছে যে p1 একটা অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে একটা কি বলে এটাকে, না ভ্যারিয়েবল। না অবজেক্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, একটা সেকেন্ড। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে একটা নন প্রিমিটিভ টাইপের হচ্ছে ভেরিয়েবল বা একটা ডাটা। সো প্রিমিটিভ না হইলে ওই জিনিসটা হচ্ছে আমার এইখানে ডাটা প্রিন্ট হবে না। আচ্ছা, প্রিমিটিভ নন প্রিমিটিভ আমরা পরে জানবো। তা আপাতত এটা জানি যে এইখানে আমি ডিরেক্ট অবজেক্টটাকে প্রিন্ট করতে পারবো না। আমি চাইলে এই অবজেক্টের মধ্যে যেই ভ্যালুগুলো আছে, আমি কি বলছিলাম একটা অবজেক্টে কি থাকে, অনেকগুলা ভেরিয়েবল থাকে আমার ডাটা স্টোর করার জন্য। সো এই অবজেক্টের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেইগুলা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা সেটা দেখবো আমরা। এখন কথা হচ্ছে আমার এই যে আমি একটা অবজেক্ট বানাইছি, এইখানে কোনো ডাটা স্টোর করছি, আমি ডাটা কিন্তু স্টোর করি নাই। এখন যদি আমি ধরেন আমি যে অবজেক্টটা বানাইছি, আমি যদি একটু ইয়েতে যাই, ক্লাসে যাই, এখানে কি আছে, এক্স নামের একটা ভেরিয়েবল আছে, তার মানে আমি একটা ভ্যালু এটাতে স্টোর করতে পারবো। তো স্টোর করার আগে আমি একবার প্রিন্ট করে নিই p1 ডট এক্স। আমি ডট এক্স যখন দিচ্ছি, সে হচ্ছে এই p1 অবজেক্টের এক্স, এই p1 অবজেক্টের মধ্যে এক্সের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাকে প্রিন্ট করে দিবে। আমি যদি রান করি, কিছুই প্রিন্ট করে নাই, 0 প্রিন্ট করছে। সো বাই ডিফল্ট হচ্ছে আমার এই এক্সের ভ্যালু 0 থাকে আমি যদি কিছু না দিই। তো এখন আমার এটা চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ করার জন্য p1 ডট এক্স ইকুয়াল 10, ধরেন এটা দিলাম। এখন যদি রান করি, আমার 10 প্রিন্ট হয়েছে। তার মানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি, অ্যান্ড ওই অবজেক্টে একটা ভেরিয়েবলে আমি ভ্যালু স্টোর করতে পারছি, অ্যান্ড পরে এটা হচ্ছে প্রিন্টও করতে পারছি। তো একটা ভ্যালুকে আমি হচ্ছে আরও একটা ভ্যালু নিই, ধরেন স্ট্রিং নিই, ঠিক আছে? সো এইটা এখন দেখি কাজ করে কিনা। এক্স প্রিন্ট না করে আমি ওয়াই প্রিন্ট করি, নাল আসছে, কারণ ওয়াই এর মধ্যে কিছুই নেই। এখন যদি আমি ওয়াই এর মধ্যে ভ্যালু স্টোর করতে চাই, p1 ডট ওয়াই ইকুয়াল ধরেন abc দিলাম। এখন রান করি, এখন abc প্রিন্ট হয়েছে। সো আমি ডাটা স্টোর করতে পারছি। সো যেহেতু এটা ফোন, তাইলে আমি এইখানে এই যে ফোনের যে মডেলটা আছে বা ক্লাসটা আছে, ক্লাসের ডিজাইনটা আমি একটু চেঞ্জ করি। আমি কি কি জিনিস রাখতে চাই এটাতে? ধরেন সবার ফার্স্টে আমি ফোনের বডি রাখব। সো বডি ইন্টিজার রাখলাম, তারপর হচ্ছে ডিসপ্লে, তারপর আমি হচ্ছে ইয়ে রাখতে পারি, প্ল্যাটফর্ম রাখতে পারি, তারপর আর কি আছে, মেমোরি রাখতে পারি, সরি
তো আমার ফোনে আমি এখন যে কোনো ফোনের ডাটা স্টোর করতে চাই না কেন, এই 4টা ডাটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। তো আমি হচ্ছে এই টাইপটা ইউজ করবো এখন, এই ক্লাসটাকে ইউজ করেই ভেরিয়েবলগুলো বানাবো অ্যান্ড ডাটা স্টোর করবো। কীভাবে? ধরেন এই যে ফোন 1 বানাইছি, এটার মধ্যে আমার ফার্স্টে হচ্ছে p1 ডট ডিসপ্লে। আচ্ছা, সবার ফার্স্টে বডি ছিল, বডি দিই। সো বডিতে আমি ধরেন ইয়ে রাখতে চাচ্ছি, ওই ফোনের ওয়েট কত ওইটা রাখতে চাচ্ছি, ধরেন 180 গ্রাম। তারপর হচ্ছে p1 ডট ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে OLED। তারপর p1 ডট প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে আমি ধরেন আপাতত মেমোরিটা সরি আমার চিপসেট রাখতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে হচ্ছে স্ন্যাপড্রাগন 888 ধরে নেন, এরকম কিছু একটা। আর সবার শেষে হচ্ছে p1 ডট আর কি আছে মেমোরি, মেমোরি হচ্ছে ধরেন 12 GB। তো আমার একটা অবজেক্ট বানানো হয়ে গেছে। সো এখন আমি যখনই এই ডাটাটার দিকে তাকাবো, আমি বলতে পারবো যে এই যে মেমোরি ডাটা আছে 12, এটা হচ্ছে এই p1 এ। তারপরে হচ্ছে আচ্ছা, আমি আরেকটা জিনিস রাখতে পারি, সেটা হলো স্ট্রিং মডেল। তো এখানে আমি মডেলটা স্টোর করতে পারি p1 ডট মডেল ইকুয়াল স্যামসাং। তো এখন আমি যখনই এটাতে দেখব p1 এর মেমোরি হচ্ছে 12। এখন সেম আমি যদি বলি যে এই যে 12 GB মেমোরি, এটা আসলে কোন মডেলের, স্যামসাং। এইখানে হচ্ছে এইরকম হইতে পারে বা এরকম ধরেন কোন মডেলের আমি দেখলেই বলতে পারবো যে এটা হচ্ছে স্যামসাং। যদি আমি বলি এই প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমার চিপসেট, এই চিপসেট কোন মডেলের, সেম আমি এখান থেকে দেখে বলতে পারবো যে এই মডেলের। তার মানে হচ্ছে আমি সব কিছু একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসছি। তো এখন আমি যদি চাই সবগুলা ওই p1 অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। p1 ডট বডি প্লাস p1 ডট ডিসপ্লে প্লাস p1 ডট memory plus p1 dot platform। সো এখন আমি যদি একটু রান করে দেখি, দেখেন সবগুলোই আসছে। আমার একটাই ভেরিয়েবল p1 অ্যান্ড এইটার মধ্যে আরও সাব ভেরিয়েবল আছে যেইগুলোকে আমরা অ্যাট্রিবিউটস বলে থাকি। এটা দেখবো আমরা সামনে। আচ্ছা, তো আমরা একটা অবজেক্ট বানানো দেখতে পারলাম। তো এইখানে একটু দেখি এখানে কি লিখছে, টু ক্রিয়েট এ ক্লাস ইউজ কিওয়ার্ড ক্লাস। আমরা ক্লাস কিওয়ার্ড ইউজ করি, দেন হচ্ছে ওই ক্লাসের নাম দিই, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিই। ঠিক আছে, এখন অবজেক্ট কীভাবে ক্রিয়েট করি, এই যে দেখলাম আমার ওই ক্লাসের যে নামটা আছে ওইটাই হচ্ছে কি আমার টাইপ। ওই টাইপটা ফার্স্টে লিখি, লিখে হচ্ছে একটা ভেরিয়েবল লিখি, দেন ইকুয়াল দিয়ে নিউ কিওয়ার্ড দিই, তারপর ওই সেম ক্লাসটাকেই আমরা কল করি আবার। ঠিক আছে, দেন হচ্ছে এইখানে যে ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল ছিল অ্যান্ড ওইটাকে হচ্ছে আমি অবজেক্ট দিয়ে ইউজ স্টোর অ্যাক্সেস করতে পারি। এইটুক গেল, এটা দেখছি আমরা হচ্ছে। আচ্ছা, যে জিনিসটা দেখছি এইখানে কি করলাম আমরা, এখানে করছি একটা অবজেক্ট বানাইছি। এই যে এখানে একটা ফোন, আমরা একটা ফোনের ডাটা স্টোর করতে পারছি। এখন ধরেন আরেকটা ফোনের ডাটা স্টোর করতে চাই, তো আমার সেম জিনিসই করা লাগবে। তো এই ক্ষেত্রে ধরেন আমি এটাকে আবার কপি করলাম, দেন হচ্ছে নতুন আরেকটা বানাইতে চাচ্ছি, p2 দিলাম।
এইটা আরেকটা ভেরিয়েবল অ্যান্ড এই সবগুলো হচ্ছে P2। তো এইটার মধ্যে আমি দেই ধরেন আচ্ছা, তো এইটা হলো গিয়ে P2 ক্লাস, সরি P2 অবজেক্ট, বা একটা ফোন, নতুন আরেকটা ফোনের ইনফরমেশান স্টোর করলাম। সেম জিনিসটা হচ্ছে আমি এখানে দেখতে চাই, ঠিক আছে? তো এইটা দেখার জন্য P2 সেম এখানে P2 P2 অ্যান্ড এটাও P2। তো এখন রান করলে আমার যেটা হবে যে দুইটা আলাদা আলাদা আমরা দুইটা আলাদা আলাদা অবজেক্ট বানাইতে পারছি একটা ক্লাসকে ইউজ করে। সো আমাদের ক্লাস বানানোর সুবিধাটা আমরা বুঝতে পারছি যে আমরা একই টাইপের ডাটা যখন, মানে একই টাইপের অবজেক্ট যখন বানাইতেছি বারবার, তখন আমরা একটা ক্লাস বানাই নিব সবার ফার্স্টে। ওই ক্লাসের টাইপ ইউজ করেই আমরা মাল্টিপল অবজেক্ট বানাবো অ্যান্ড হচ্ছে ওই অবজেক্টগুলোর মধ্যে ডাটা স্টোর করবো। এটা গেল। দেখেন দুইটার মধ্যে দুইটার স্টেট সব কিছুই আলাদা। জি বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ, এখানে দুইবার তো অবজেক্ট ক্রিয়েট করছেন, এন্ড অবজেক্টের যে আপনার যে অ্যাট্রিবিউট দুইটা আর কি দুই রকম আর কি ইয়ে করছেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে দুইটা অবজেক্টের এখানে যে ভ্যারিয়েবল নেম গুলো এগুলো তো বারবার আপনি ইয়া করছেন। তো রিডান্ডেন্সি কমানোর জন্য, মানে কমানোর কি কোনো ওয়ে নাই যে আমি সাপোজ আমি একবারই অবজেক্ট তৈরি করলাম এন্ড ওইটার মধ্যে জাস্ট ভ্যালু গুলো দিয়ে দিলাম এন্ড ভ্যালু গুলো ক্লাসে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ এমন কোনো ওয়ে নাই? হ্যাঁ, এটাতে আমরা আসতেছি। আমরা হচ্ছে যখন ওই যে অ্যাট্রিবিউটস মেথড দেখা শেষ করব, তারপর হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টর পার্ট আছে। এই কনস্ট্রাক্টরস যখন শিখবো তখন বুঝতে পারবো যে এই জিনিসগুলো যাতে মানে বারবার করা না লাগে। আচ্ছা, আমি এই দুইটা জিনিস একটু শেষ করি, তারপর হচ্ছে ওই আপনি যেটা বলছেন ওইটাতে যাব। ওকে, সে অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেই জিনিসটা এতক্ষণ বললাম সেটা হলো যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা স্টোর করতে চাচ্ছি। এখন মাল্টিপল ডাটা যে স্টোর করতে চাচ্ছি, যেমন ধরেন আমি এই P1 ভেরিয়েবলের মধ্যে স্যামসাং S20 স্টোর করলাম, 180 স্টোর করলাম, ওলেড স্টোর করলাম, এখানে হচ্ছে যে এস স্ন্যাপড্রাগন 888 স্টোর করলাম, দেন হচ্ছে 12 স্টোর করলাম। বাট আমি ধরেন এই যে বাম পাশের যে জিনিসগুলো আছে এগুলা কি, এগুলো হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, এইগুলো আসলে ধরেন নাই একটা ইয়ের মধ্যে, যে জিনিসটা হচ্ছে এই যে এখানে যদি দেখাই, আমি ধরেন এই ভেরিয়েবলগুলো নাই, ডাটা আমার মাল্টিপল রয়ে গেছে, এই ভেরিয়েবলগুলো নাই ধরেন। তো এখন আমি যদি আপনাকে বলি যে এই জিনিসগুলো আসলে কোনটা কোন ইনফরমেশান বুঝাইতেছে, কোনটা কোন ইনফো দিচ্ছে, আপনি এইভাবে দেখলে বুঝতে পারবেন না। এখন 200 আসলে কি, ওলেড না হয় দেখে বুঝতে পারলেন, 12 আসলে কি ওটা তো বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো বোঝানোর জন্যই আমাদের হচ্ছে একটা অবজেক্টের মধ্যে আরও কিছু, মানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করতেছি মাল্টিপল ডাটা, বাট ওই মাল্টিপল ডাটার যাতে একটা নির্দিষ্ট ভেরিয়েবল থাকে। যেমন স্যামসাং S20 লিখছি, এটার যাতে একটা ভেরিয়েবল থাকে, এটা কি, এটা মডেল, আমরা যা চিনতে পারি। যেমন এখানে 180 দিচ্ছি, এটা কি, এটা হচ্ছে যে ওই ওই ফোনের ওয়েট। তারপর হচ্ছে আমি এখানে যে ওলেড দিচ্ছি, এটা কি, এটা হচ্ছে ডিসপ্লে। তো এই জিনিসটা করার জন্য এই জিনিসগুলো আমরা যে এইখানে মডেল দেন বডি ডিসপ্লে এই ভেরিয়েবলগুলো দেখতেছি, এইগুলাকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি, ঠিক আছে? এখন এই যে এখানে যদি দেখি, অ্যাট্রিবিউট কিন্তু আমরা ক্লাস ক্রিয়েট করার সময় দিয়ে দিছি। এটা যদি না দিতাম আমরা জাভাতে করতে পারতাম না, ঠিক আছে? সো জাভাতে আপনি অ্যাট্রিবিউট যখন
দরকার যে কোনো অবজেক্টের, যেমন P1 অবজেক্টের আপনার একটা অবজেক্ট অ্যাট্রিবিউট লাগবে ডিসপ্লে, সেই ক্ষেত্রে আপনার ওই ক্লাস যেটা বানাইছেন ওই ক্লাসের মধ্যে ডিসপ্লে একটা ভেরিয়েবল থাকা লাগবে বা অ্যাট্রিবিউট থাকা লাগবে, যেটাকে ফিল্ডও বলা হয়। ওইটা থাকা লাগবে, না থাকলে আপনি ওইটা দিয়ে কোনো ডাটা স্টোর করতে পারবেন। ধরেন আপনি এখন হচ্ছে আরেকটা নতুন জিনিস রাখতে যাচ্ছেন, সেটা হলো কি হইতে পারে, ধরেন ক্যামেরা, ঠিক আছে। আপনি এখন যদি P1 ডট ক্যামেরা দেন, অ্যান্ড ক্যামেরার মধ্যে ধরেন 50 দিলেন মেগাপিক্সেল। সো এইটা যখন দিয়েছেন আপনি, এইটা এখন ধরেন রান করি আমি, দেখেন এরর দিয়ে দিছে অলরেডি। আমি কিন্তু প্রিন্ট করিনি, জাস্ট আমি হচ্ছে এখানে স্টোর করতে চাইতেছি, এখানে এরর দিছে। কেন? বলছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল, মানে এই যে ক্যামেরা নামের কোনো ভেরিয়েবল নাই, সে বলতেছে কেন নাই, কারণ আমি এই ফোন ক্লাসের মধ্যে এই ভেরিয়েবলটা লিখি না বা অ্যাট্রিবিউটটা আমি ডিক্লেয়ার করি নাই, এটাই। সো এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। একটা ক্লাসের মধ্যে আমি যেই ভেরিয়েবলগুলো লিখি ফার্স্টে, ওইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাক্সেসিং অ্যাট্রিবিউট আমরা দেখছি। অ্যাট্রিবিউট অ্যাক্সেস করার জন্য আপনার একটা অবজেক্ট বানাইতে হবে। আপনি অবজেক্ট বানানো ছাড়াও ডিরেক্ট ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, বাট কিছু শর্ত আছে। ওই শর্তগুলো আমরা হচ্ছে যখন দেখবো, মডিফায়ার শিখবো, তখন বুঝতে পারবো। সো আপাতত এটা জেনে রাখেন, কোনো একটা ক্লাসের যখন অ্যাট্রিবিউট আপনি অ্যাক্সেস করতে চান, এই ক্লাস হচ্ছে ফোন, অ্যান্ড এটার মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটগুলো যদি অ্যাক্সেস করতে চান, তাহলে হচ্ছে এই ফোন টাইপের একটা অবজেক্ট আপনার বানাইতে হবে ফার্স্টে। যেমন এইগুলা আমরা বানাইছি P1 P2, অ্যান্ড P1 P2 দিয়ে হচ্ছে এই যে অ্যাক্সেস করছি, P1 বডি, P1 ডিসপ্লে, P1 মেমোরি, এই যে অ্যাক্সেস করছি কীভাবে, আমার ফার্স্টে হচ্ছে ওই অবজেক্টের ভেরিয়েবলটা দিছি, দেন ডট দিছি, ডট দিয়ে হচ্ছে ওই অ্যাট্রিবিউটগুলো লিখছি, দেন হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারছি। এখানে যেটা দেখাইছি, এই যে আমরা হচ্ছে এই মেইন টাইপের একটা অবজেক্ট বানাইছি মেইন ক্লাস থেকে, অ্যান্ড এই মেইন ক্লাসের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে এক্স, এটার ভ্যালু ডিরেক্ট এখানে দিয়ে দিছে স্ট্যাটিক ভ্যালু 5। সো আমি যখন এটা অ্যাক্সেস করতে চাইবো, এই অবজেক্টটা লিখছি, অবজেক্টের ভেরিয়েবলটা ডট হচ্ছে কি ওই অ্যাট্রিবিউট এক্স। ওকে, সো মডিফাই অ্যাট্রিবিউট। মডিফাই মানে কি, আমরা এই যে এখানে করছি, আমরা কি এই যে এখানে আমরা হচ্ছে আলাদা আলাদা অবজেক্টের জন্য আলাদা আলাদা ডাটা দিছি, তো এইটাই হচ্ছে গিয়ে মডিফাই করছি। একটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি এই মডেলের মধ্যেই P1-এর জন্য স্যামসাং S20 দিছি, সেম মডেলের জন্যই আমি P2-র জন্য আইফোন 17 দিছি। এই জিনিসগুলোকে আমরা মডিফাই বলছি এখানে। এই যে মাই অবজেক্ট ডট এক্স, এখানে হচ্ছে এক্সের ভ্যালু ডিরেক্ট স্ট্যাটিক ছিল, অ্যান্ড যখন প্রিন্ট করছে তখন কিন্তু 5ই প্রিন্ট হবে। আর এইখানে এক্সের কোনো ভ্যালু স্টোর করে নাই ডিরেক্টলি। তো আমি যখন অবজেক্ট বানাইছি, অবজেক্ট বানানোর পর ওই অবজেক্টের এক্সের অ্যাট্রিবিউটের মধ্যে বা এক্স অ্যাট্রিবিউটের মধ্যে আমি 40 স্টোর করছি। তারপর যখন আমি এক্সকে অ্যাক্সেস করতে চাইছি, ওই অ্যাক্সেসের পর আমার এক্সের ভ্যালু থাকবে 40। সো ওভাররাইটও চাইলে করতে পারবেন। কিভাবে আমি যদি একটু দেখাই, ধরেন আমি হচ্ছে এইখানে P2 ডট বডি যখন 200 দিছি, তারপরে ধরেন একটা লাইনে আমি প্রিন্ট করতে চাইতেছি P2 ডট বডি। সো পরের লাইনেই আমি P2 ডট বডি ইকুয়াল 300 দিয়ে দিলাম, আমি কিন্তু ওভাররাইট করলাম। তারপরে যদি আমি প্রিন্ট করি P2 ডট বডি, সো ওভাররাইট হয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে পরের বার প্রিন্ট হবে। আমি এখন একটু এক্সিকিউট করে দেখি। সরি, কোথায় প্রবলেম হয়েছে? অন ডট প্ল্যাটফর্ম।
আচ্ছা, এই যে দেখেন ফার্স্টে p2 ডট বডি যখন প্রিন্ট করছি তখন হচ্ছে 200 হয়েছে, অ্যান্ড আমি ওভাররাইট করার পরে p2 ডট বডি হচ্ছে 300 হয়ে গেছে। তো এটা মানে এই জাভার জেনারেল সিনট্যাক্স অনুযায়ী জেনারেল রুল যেটা, সেটা হলো যে আপনি ওই অন্যান্য ভেরিয়েবল যেভাবে ওভাররাইট করতে পারেন, সেম এই অ্যাট্রিবিউটগুলোকেও আপনি ওভাররাইট করতে পারবেন। তারপর কি লেখা আছে? আচ্ছা, ফাইনাল আপাতত যাচ্ছি না। মাল্টিপল অবজেক্টস দেখছি আমরা কিভাবে বানাইছি, অ্যান্ড মাল্টিপল অ্যাট্রিবিউটসও দেখছি। সো অ্যাট্রিবিউটসের কাজ এইটুকুই, আর কিছু না। এবার চলেন মেথড দেখি। মেথডের কাজ কি? আমি যেটা বলছি যে একটা অবজেক্টের কাজ শুধু এই ডাটাগুলো স্টোর করা না, এই ডাটাগুলো নিয়ে কাজও করতে পারবেন, বিভিন্ন প্রকার অপারেশন চালাইতে পারবেন ডাটাগুলোর উপর। সো অপারেশন যখন চালানো লাগবে, সেজন্য আপনাদের হচ্ছে মানে জাভাতে আমাদের এই ক্যাপাবিলিটি দিয়ে দিছে যে আপনি এই অবজেক্ট দিয়ে ডিরেক্ট হচ্ছে মেথড ইউজ করতে পারবেন। সো এইখানে যেমন আমি p2 ডট মডেল একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, p2 ডট বডি এই অ্যাট্রিবিউটটা অ্যাক্সেস করছি। সো এই সেমভাবে আমরা চাইলে মেথডও এইভাবে ইউজ করতে পারি। সো এখন মেথড ইউজ করার জন্য আমাদের মেথড আগে ডিফাইন করা লাগবে, মেথড ইমপ্লিমেন্ট করা লাগবে, তারপর হচ্ছে গিয়ে আমরা এই মেথডগুলোকেও কল করতে পারবো এক একটা অবজেক্ট দিয়ে। ঠিক আছে, তো এইটা এখন দেখি কি কি আছে এইখানে মেথডের মধ্যে। সো এই ক্লাসটা যদি দেখি, এখানে ক্লাসের নাম হচ্ছে মেইন, অ্যান্ড এইটার মধ্যে একটা মেইন মেথড আছে যেটা হচ্ছে ডিফল্ট মেথড কোড এক্সিকিউট করার জন্য। এইটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেড মেথড। সো ইমপ্লিমেন্টেড মেথডে কি আছে? স্ট্যাটিক ভয়েড মাই মেথড, অ্যান্ড এইটার মধ্যে একটা প্রিন্ট লাইন আছে, মাই মেথড যখন কল করছে এটা আউটপুট দেখাবে। চলেন এটা দেখি। আমি এইগুলাকে কমেন্ট আউট করে দিই। এই যে মেথডটা দেখতেছেন, এই যে মেথডটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে মেইন মেথড, যেটা ডিফল্ট আমাদের কোড এক্সিকিউট করার জন্য। এখন মেথড আমরা কোথায় লিখি? সেম ক্লাসের মধ্যে লিখি। এখানে যদি দেখি যে মেথড কোথায় আছে, মেথড আছে হচ্ছে ক্লাসের মধ্যে, রাইট? সরি, মেথড না, আমার হচ্ছে অ্যাট্রিবিউটসগুলো ক্লাসের মধ্যে আছে। এই ক্লাসের মধ্যেই আমরা চাইলে মেথডও ইমপ্লিমেন্ট করতে পারি, মেথড ডিফাইন করতে পারি। তো আগে হচ্ছে এইখানে যেরকম একটা এক্সাম্পল দিচ্ছে, এই এক্সাম্পলের মতো একটা মেথড আমরা ডিফাইন করি। ঠিক আছে, সো ক্লাসের মধ্যে কিভাবে আমরা এই ক্লাসের মধ্যেই লিখব স্ট্যাটিক void my method, দেন হচ্ছে এখান থেকে প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। সো এই হচ্ছে মেথড, অ্যান্ড আমি এটাকে এখান থেকে কল করে দিব। সো এটা কীভাবে এক্সিকিউট হয়? আমি যখনই রান করি, এই মেইন মেথডের মধ্যে যে কোডগুলো থাকে সেগুলো এক্সিকিউট হয়। সো মেইন মেথডের মধ্যে আমার একটা মেথড কল করা আছে, যে মেথডটা আমি এইখানে ডিফাইন করছি, এই মেথডটা কল হয়েছে। সো এইখানে একটা জিনিস দেখেন, আমি মেথডটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি, কারণ এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। এটা যদি স্ট্যাটিক না হয়ে পাবলিক হইতো, তাহলে হচ্ছে গিয়ে আমার এই মেইন যে মানে এই যে স্ট্যাটিক না হয়ে যদি পাবলিক হইতো, আমি ডিরেক্টলি এইভাবে এই যে খালি এইভাবে কল করতে পারতাম না। কল করলে আমার ওইটা এক্সিকিউট হইতো না, কারণটা আমরা সামনে দেখতেছি, দাঁড়ান। ওকে, এটুক গেল মেথড কিভাবে
ডিক্লেয়ার করা লাগে, সরি মেথড কীভাবে আমরা হচ্ছে ডিফাইন করি অ্যান্ড ওই মেথডটা কীভাবে কল করি। অ্যাক্সেস মেথড উইথ অ্যান অবজেক্ট, যেটা বললাম এখন যে একটা মেথড অবজেক্টের মাধ্যমে কীভাবে অ্যাক্সেস করবেন। সো এইখানে হচ্ছে আমরা এখন মেথড ডিক্লেয়ার করব এই ফোন ক্লাসের মধ্যে। সো এমন একটা মেথড ডিক্লেয়ার করি যে মেথডের কাজ হচ্ছে মডেল, দেন হচ্ছে ডিসপ্লে আর হচ্ছে মেমোরি একসাথে প্রিন্ট করবে। ধরুন এই মেথডের কাজ ওইটা। তো আমি পাবলিক কেন লিখতেছি, আমি চাচ্ছি যে অবজেক্টের মাধ্যমে, আমি যদি স্ট্যাটিক দিতাম, ধরেন স্ট্যাটিক একটা মেথড লিখলাম, স্ট্যাটিক ভয়েড প্রিন্ট ডাটা মেথডের নাম। তো এইটার মধ্যে আমি যখন কি বলে এস আউট দিলাম, ডিরেক্ট হচ্ছে মডেল, আচ্ছা মডেল তো ডিরেক্ট প্রিন্ট করতে পারবো না, আচ্ছা দিস ওয়ার্ড আছে, ওকে আমি এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই। এই ফোন ক্লাসের মধ্যে একটা মেথড আছে, এটা হচ্ছে প্রিন্ট ডাটা, এটা সিম্পলি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। তা আমি কি করতে চাচ্ছি, এইখানে হচ্ছে ওই মেথডটা কল করতে চাইতেছি, ঠিক আছে। আমি যদি এইখানে এই মেথডটাকে কমেন্ট আউট করে দিই, মেথডের নাম কি ছিল, প্রিন্ট ডাটা, আমি ডিরেক্টলি প্রিন্ট ডাটা লিখলে আসবে না, কারণ হচ্ছে এটা অন্য একটা ফাইলে। আমার কি করা লাগবে, ফোন ডট প্রিন্ট ডাটা। সো এটা যখন লিখছি, আমি যদি এখন রান করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এটা এখানে আমি প্রিন্ট করছি। তো এখন দেখেন এখানে আমি কিসের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করছি হচ্ছে ডিরেক্ট ক্লাসের মাধ্যমে, আমি কিন্তু কোনো অবজেক্ট বানাইনি, ঠিক আছে। তো এখন ক্লাসের মাধ্যমে যখন করতেছি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ডাটা। এখন আমি চাচ্ছি যে এই প্রিন্ট ডাটা যখন কল করব, তখন হচ্ছে কোনো একটা ফোনের, স্পেসিফিক ফোনের ডিসপ্লে প্রিন্ট হবে, ধরেন ডিসপ্লে প্রিন্ট হবে আর হচ্ছে মেমোরি প্রিন্ট হবে, দুইটা জিনিস প্রিন্ট হবে ধরেন। তো এইরকম চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটা যদি করি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, এটা ডিরেক্টলি এই প্রিন্ট ডাটা যেটা আছে সেটাকে হচ্ছে কল করে দিচ্ছে, অ্যান্ড এইটার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্ট হবে বা এক্সিকিউট হবে। তো এইখানে স্পেসিফিক কোন মোবাইল বা কোন ফোনের কথা আমি বলতে পারতেছি না ডিরেক্ট, এখন জাস্ট আমি ফোন ক্লাসটাকে দিছি। এখন স্পেসিফিক ফোনের জন্য করতে হলে আমার কি করা লাগবে, আমার একটা অবজেক্ট বানাইতে হবে আগে, P1 P2 যেমন বানাইছি আগে, অ্যান্ড P1 দিয়ে ওই মেথডটাকে কল করবো আমরা। চলেন দেখি, স্ট্যাটিক মেথডটাকে আমরা এখন পাবলিক করব। কারণ কি, পাবলিক করলে আমরা হচ্ছে এই পাবলিক করার কারণ হচ্ছে আমরা যাতে এই মেথডগুলোকে অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এই যে এই জায়গায় যেটা দেখাইছে যে ক্রিয়েট এ কার অবজেক্ট নেম মাই কার কল দ্য ফুল থ্রটল। সো এইখানে এই যে পাবলিক দিছে, সেম আমরা পাবলিক দিলাম অ্যান্ড এইখানে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো চলেন এখন আমরা দেখি যে এটা কাজ করে কিনা। তো কাজ করানোর জন্য আমার দুটো অবজেক্ট বানাইছি, আমি এই লাইনটাকে সরাই ফেলি, প্রিন্টের যে লাইন ছিল এইখানে প্রিন্টের লাইনগুলো সরাই ফেলি, জাস্ট অবজেক্টগুলো বানাইছি এইটুক রাখি, P1 P2। এখন এইখানে যদি দেখি অনেকগুলা ডাটা আমি স্টোর করছি, P1 এর জন্য P2 এর জন্য অনেকগুলা ডাটা স্টোর করছি। এখন মেথড কল করব P1 এর জন্য, P1 ডট মেথডের নাম কি ছিল, প্রিন্ট ডাটা, ঠিক আছে। সেম P2 এর জন্য প্রিন্ট ডাটা। এখন যদি রান করি, আমার দেখব যে
একই সরি কি হইল ও ও আচ্ছা আমি দেখলাম যে একই জিনিস দুইবার প্রিন্ট হয়েছে, কারণ কি আমার মেথডে যে জিনিসটা আছে, মেথডে আছে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। তো এই আপনি যে কোনো অবজেক্ট দিয়ে কল করেন না কেন, আপনার এই প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ডই। আপনি চাচ্ছেন যখন P1 দিয়ে কল করতেছেন, যখন P1 দিয়ে কল করতেছেন এই মেথডটা যাতে P1 এর ডাটাগুলোই প্রিন্ট করে, আর P2 দিয়ে যখন কল করছেন এই মেথডটা যাতে P2 এর ডাটাগুলোই প্রিন্ট করে, এইটা চাচ্ছেন। তাইলে এখন কি করবেন, আপনার মেথড একটু চেঞ্জ করা লাগবে। মেথড হচ্ছে আমার, এখন ধরেন আমি মেথডে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না করে আমি শুধু ডিসপ্লে প্লাস হচ্ছে মেমোরি প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, চলেন এটা হচ্ছে একবার এক্সিকিউট করে দেখি কি আসে। ও দুইটারই সেম। হুম, আচ্ছা ডাটা একটু চেঞ্জ করে দিই, এটার দিই হচ্ছে 8। ওকে, এখন যদি রান করি দেখেন এখন হচ্ছে P1 এর জন্য OLED 12 আসছে, P2 এর জন্য AMOLED। সো এই জিনিসটা ওকে ঠিক আছে, তো এইটুক গেল। এইখানে যদি দেখি সেম কাজই করছে, হচ্ছে একটা মেথড লিখছে অ্যান্ড পাবলিক দিছে ওই মেথডে। আগে পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, পরে আমরা দেখব। অ্যান্ড এইখানে হচ্ছে যে আচ্ছা এটা পরে দেখতেছি, এইখানে হচ্ছে মাই কার ডট ফুল থ্রটেল যখন কল করছে এই মেথডটা এক্সিকিউট হয়েছে। অ্যান্ড সেম মাই কার ডট স্পিড যখন কল করছে অ্যান্ড এটার মধ্যে একটা প্যারামিটার দিয়ে দিছে, ওই অনুযায়ী ওইটা প্রিন্ট করছে। চলুন প্যারামিটার সহ দেখি একটা। তো এটার জন্য আমাদের আরেকটা মেথড ডিক্লেয়ার করা লাগবে, পাবলিক ভয়েড প্রিন্ট প্রিন্ট কি হইতে পারে, ধরেন প্রিন্ট ওয়েট দিলাম অ্যান্ড ওয়েটটা ধরেন হচ্ছে প্যারামিটারে পাবে। সো int w s out অ্যান্ড wটাকে আমি প্রিন্ট করে ফেলতেছি। সো এখন ধরেন আমি P1 দিয়ে কল করব, P1 ডট কি ছিল মেথডের নাম, প্রিন্ট ওয়েট অ্যান্ড এইটার মধ্যে আমার একটা ভ্যালু দিতে হবে, আর্গুমেন্ট ধরেন 300 দিলাম। এখন যদি রান করি এই 300 প্রিন্ট হবে। আচ্ছা আগের এইগুলো আমি কমেন্ট করে দিই, 300 হচ্ছে প্রিন্ট হবে, এই যে 300 প্রিন্ট হয়েছে। তাইলে হচ্ছে আমি ওই যে সেম ওয়েতে, মানে নর্মালি আপনার মেথড যেটা দেখছেন ফাংশন হচ্ছে প্যারামিটার পাস করতে পারবেন, ওই প্যারামিটার অনুযায়ী হচ্ছে আমার ভ্যালুটা প্রিন্ট হবে এইখানে। ঠিক আছে, তো এইটুক গেল। আচ্ছা এইখানে আপনারা হচ্ছে চাইলে নিজেরাই এই এই পেজটা একটু দেখতে পারেন, এখানে একই জিনিস অন্য এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা এই যে এইখানে একটা জিনিস বলা আছে ডট, এই যে ডট যে অপারেটরটা আছে ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য অবজেক্টস অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। ঠিক আছে, এটা আমরা দেখলাম যে ডট দিয়ে আমি মেথডও কল করতে পারি
এই যে p1 ডট মেথড আমি কল করতে পারছি, ওই ক্লাসেরই মেথড আমি কল করছি, দেন ডট দিয়ে কিন্তু আমি এই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেসও করতে পারছি। টু কল এ মেথড ইন জাভা, রাইট দ্য মেথড নেম ফলোড বাই সেট অফ প্যারামিটার্স, এমনি দেন হচ্ছে ফলোড বাই এটা। তো সিনট্যাক্স, এ ক্লাস মাস্ট হ্যাভ এ ম্যাচিং ফাইল নেম মেইন অ্যান্ড মেইন ডট জাভা, এইগুলো আমরা আগে জানি। দেন হচ্ছে আচ্ছা, মাল্টিপল ক্লাস আপাতত দরকার নেই। এবার চলেন কনস্ট্রাক্টর দেখি। আচ্ছা, আমাকে হচ্ছে একটা মিনিট টাইম দেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করা লাগে অ্যান্ড কনস্ট্রাক্টর কোন ইউজে লাগে। ওকে, সো কনস্ট্রাক্টর বোঝার আগে আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেম হচ্ছে এইখানে আমরা এক একটা অবজেক্ট বানাইছিলাম, যখন এই অবজেক্টগুলোর মধ্যে দেখেন যে আমি যখন ওই অবজেক্টের আন্ডার যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলো হচ্ছে স্টোর করছি এইভাবে p1 ডট মডেল লিখে দেন ইকুয়াল স্যামসাং 20, p1 ডট বডি লিখে p1 ডট ডিসপ্লে, সেটা লিখলাম। এখন আমি যখন নতুন আরেকটা অবজেক্ট বানাইছি p2, ওই p2-র জন্য সেম কাজই করছি, দেখেন p2 ডট মডেল p2 ডট বডি, অ্যান্ড আমি যখন নতুন আরেকটা অবজেক্ট বানাবো ধরেন p3, এই সেম কাজগুলা আবার করা লাগতেছে। তো এই রিডান্ডেন্সি যেটা হচ্ছে এখানে, যে আমার একই ধরনের কোড বারবার লেখা লাগতেছে, আমার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে এই ডাটাগুলাতে, যেমন এই ডেটাগুলাতে হচ্ছে গিয়ে ডিফারেন্স। এখানে যেমন স্যামসাং S20 অ্যান্ড এইখানে হচ্ছে আইফোন 17, ডেটাগুলাতে হচ্ছে ডিফারেন্স থাকে। কিন্তু আমি যদি এই ইয়েগুলাতে দেখি, যেমন p1 তো হচ্ছে p1-এর জন্য লিখছি, বাট এই মডেল বডি ডিসপ্লে, এইখানে হচ্ছে মডেল বডি ডিসপ্লে, এই জিনিসগুলো বারবার লিখছি। তো এই জিনিসটা রিডিউস করার জন্যই আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে থাকি, যাতে আমাদের বারবার লেখা না লাগে। যেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট করার জন্য, সেই জিনিসগুলো দিয়েই যাতে আমরা একটা অবজেক্ট বানাইতে পারি। সো এটা কিভাবে করে? সো কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন। এখানে পড়ি, এই কনস্ট্রাক্টর in Java is a special method, function or method that is used to initialize objects. So এইটা ইউজ করা হয় একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ বা ক্রিয়েট করার জন্য। তো the constructor is called when an object of a class is created. সেটা মানে কি? এর মানে হচ্ছে কনস্ট্রাক্টর তো বললো একটা মেথড, এখন মেথড জিনিসটা আমরা কল না করলে কখনো এক্সিকিউট হয় না, আর এক্সিকিউট না হওয়া মানে এই কনস্ট্রাক্টরের কোনো মূল্য নেই। তো আমরা যখন একটা কনস্ট্রাক্টর বা একটা মেথড, কনস্ট্রাক্টর মেথড যখন ডিফাইন করতেছি, তার মানে এটা কখনো না কোনো সময় এক্সিকিউট করা লাগবে। সো এটা এক্সিকিউট হয় কখন সেটা আমরা জানি। এটা হলো এইখানে দেখেন আমি p1 ইকুয়াল নিউ ফোন লিখছি, এই যে ফোন যখন লিখছি না, ফোন দেওয়া হচ্ছে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, তখনই হচ্ছে আমার ওই কনস্ট্রাক্টরটা কল হয়। কিন্তু আমি তো কনস্ট্রাক্টর এখনও বানাই নাই, যার কারণে আর কল হয়নি। ও, কনস্ট্রাক্টর আমরা বানাবো। সেম এইটার ক্ষেত্রেও যখনই হচ্ছে আমি এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, মানে এখানে কত 16 নাম্বার লাইন যখনই এক্সিকিউট হচ্ছে, তখনই হচ্ছে কনস্ট্রাক্টরটা কল হয়। সেম এটার ক্ষেত্রেও কনস্ট্রাক্টরটা ওই টাইমেই কল হয় যখন হচ্ছে এই 8 নাম্বার লাইনটা এক্সিকিউট হচ্ছে। তো এখন চলেন একটু দেখি কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করে।
কনস্ট্রাক্টর মেথড। কনস্ট্রাক্টর ডিফাইন করার জন্য আমাদের হচ্ছে সেম কনস্ট্রাক্টর যেহেতু একটা মেথড আমরা, আচ্ছা এই জিনিসটা মনে রাখবেন সবসময় যে একটা ক্লাসের মধ্যে আমরা দুইটা জিনিসই শুধু ইমপ্লিমেন্ট করতে পারি বা লিখতে পারি, এর থেকে বেশি কিছু রাখতে পারি না। মানে দুইটা জিনিস রাখতে পারি, এক হচ্ছে অ্যাট্রিবিউটস বা ফিল্ডস বা কি বলে ভেরিয়েবল বলতে পারেন, যা ইচ্ছা বলেন। সো এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ডস, এইটা হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে মেথড। এই দুইটা জিনিসের বাইরে আর কিছু থাকে না একটা ক্লাসের মধ্যে। সো এখন কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, সেটাও এই ক্লাসের মধ্যে আমরা লিখব। কনস্ট্রাক্টর লিখে কিভাবে? কনস্ট্রাক্টর লিখার সিনট্যাক্স হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে পাবলিক লিখবেন। পাবলিক লিখার পর আপনার যে ক্লাসের নাম আছে সেই ক্লাসের নামটাই এখানে লিখবেন সেম। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। আমি কি বলছি কনস্ট্রাক্টরটা কখন কল হবে, এটা তো আমি ডিফাইন করলাম। কল হবে কখন? যখনই এই ফোন ক্লাস দিয়ে একটা অবজেক্ট আপনি বানাচ্ছেন তখনই হচ্ছে গিয়ে এই কলটা হচ্ছে। তার মানে আপনি এই জায়গায় হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করতেছেন। কনস্ট্রাক্টরকে যে কল করতেছি আমি একটু চেক করে দেখি, এই জিনিসগুলোকে আমি কমেন্ট আউট করে দিই। তো চেক করার জন্য আমি একটা অবজেক্ট বানাইলাম, তার মানে আমি কি বলছি যখনই এই লাইনটা এক্সিকিউট হবে তখনই হচ্ছে ওই কনস্ট্রাক্টরটা কল হবে। আমি কনস্ট্রাক্টরের মধ্যে লিখি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, ঠিক আছে। সো আমি এখন রান করি, রান করে দেখি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয় কিনা। কারণ কেন কেন আমি এটা চেক করতেছি? কারণ হচ্ছে আমি বলছি কি আমি যখনই একটা অবজেক্ট বানাচ্ছি এই নিউ ফোন দিয়ে তখনই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। আর কনস্ট্রাক্টর ফাংশন কোনটা? এইটা। সো এইটা যখন কল হয় তার মানে এইটার মধ্যে যা আছে সেগুলো এক্সিকিউট হবে। এটার মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড, সেটা প্রিন্ট হচ্ছে। আমি এটাকে রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলাম যে যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি এই কনস্ট্রাক্টর ফাংশনটা হচ্ছে রান হচ্ছে, ঠিক আছে, এক্সিকিউট হচ্ছে বা কল হচ্ছে। তো এখন আমি যে প্রবলেমটার কথা বলছিলাম তখন, যে এইখানে যে আমি বারবার মানে নতুন অবজেক্ট যখন বানাইতেছি এই সেম কাজগুলা সেম লেখাগুলা বারবার লেখা লাগতেছে, এই জিনিসটা কিভাবে আমি রিডিউস করব এটা আমি বলছিলাম, রাইট। সো এইটা রিডিউস করার উপায় হচ্ছে আমি এই কনস্ট্রাক্টর ফাংশানের মধ্যেই একটা কাজ করব, সেটা হলো যে এইটার মধ্যে আমি কিছু প্যারামিটার লিখব, ঠিক আছে। প্যারামিটার কোনগুলা? এইখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে সবগুলার না, ধরেন একটা অ্যাট্রিবিউটের লিখবো ফার্স্টে, শুধুমাত্র মডেলের। সো অ্যাট্রিবিউটের লিখবো, সেটা হচ্ছে মডেলের, অ্যান্ড এটার নাম হচ্ছে যেটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। তা আমার স্ট্রিং লিখতে হবে ফার্স্টে, স্ট্রিং দেন মডেল। আচ্ছা এই জায়গায় দিস কিওয়ার্ডের একটা পার্ট চলে আসে, তো দিস কিওয়ার্ডটা একটু পরে বুঝাই। আমি মডেল না লিখে এমওডি লিখলাম, এটা দিয়ে হচ্ছে মডেল বুঝায়, একটু পরে বুঝাচ্ছি দিসটা। তো মডেল ইকুয়াল মড, এইটা কি করলো চলেন এবার দেখি। আমি কি বলছি, আমি যখনই হচ্ছে একটা অবজেক্ট বানাইতেছি আমি হচ্ছে এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করতেছি, কনস্ট্রাক্টর মেথডটাকে কল করতেছি। এখন একটা মেথড যখন কল করব সেটার মধ্যে যদি প্যারামিটার থাকে এটার মধ্যে আমার ভ্যালুও দিতে হবে, রাইট। এখন ধরেন আমি এখানে প্যারামিটার কি আছে, একটা স্ট্রিং, অ্যান্ড যেটা হচ্ছে আমি বলতেছি এটা একটা মডেল, তার মানে এইখানে আমার মডেলের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমার দিয়ে দিতে হবে। তো এখানে আসলাম, এখন হচ্ছে আমি মডেলটা দিয়ে দেব। মডেল কি ছিল? স্যামসাং S20, ঠিক আছে, মডেল দিয়ে দিলাম, রাইট। তো এখন কি হবে, ধরেন এক্সিকিউট করা শুরু হইলো,
8 নাম্বার লাইনে আসছে। 8 নাম্বার লাইনে কি হবে, একটা অবজেক্ট ক্রিয়েট হবে, অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় কনস্ট্রাক্টর ফাংশনটা কল হবে, কনস্ট্রাক্টর মেথডটা কল হবে। কনস্ট্রাক্টর মেথড যখন কল হইতেছে, আমি পাস করতেছি কি, স্যামসাং S20 পাস করতেছি। তো এই কনস্ট্রাক্টর পাচ্ছে কি, এই মডের মধ্যে স্যামসাং S20 পাচ্ছে, অ্যান্ড এই মডেলের মধ্যে স্যামসাং S20 স্টোর করে ফেলতেছে। সো মডেল ইকুয়াল এই মডেল। সো এই মডেলটা কোনটা, এই মডেল হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউটটা। আর এই এমওডি কি, এমওডি হচ্ছে গিয়ে এই প্যারামিটারে যে ভ্যালুটা পাচ্ছে সেটা। প্যারামিটার ভ্যালুটা আমি এখান থেকে পাস করতেছি, অ্যান্ড ওই অ্যাট্রিবিউটে ওইটা সেভ হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমি এইখানে করতাম। p1.model equals স্যামসাং 20 আমি জাস্ট পাস করে দিচ্ছি, অ্যান্ড সে হচ্ছে বাকি কাজটা করে ফেলতেছে। এখন আমি যদি অ্যাক্সেস করতে চাই, ধরেন এস আউট দিয়ে p1.model দেখি এক্সিকিউট হয় কিনা। দেখেন মডেল ঠিক মতো হয়েছে। এখন P2 এর জন্য করি ফোন P2 ইকুয়াল নিউ ফোন, এর হচ্ছে আইফোন 17। দেখেন এখন হয় কিনা এটা, p2.model। দেখেন p2 এর জন্য আলাদাভাবে আসছে। তাইলে আমার দেখেন ওই যে যেই জিনিসটা হইতো যে আমাদের বারবার রিপিট করা লাগতো, p1.model ইকুয়াল স্যামসাং S20, p2.model ইকুয়াল আইফোন। সো এরকম আমার যখন বারবার নতুন নতুন অবজেক্ট বানানো লাগতেছে, এই এই একই জিনিস বারবার করা লাগতেছে। আমি জাস্ট হচ্ছে প্যারামিটারে এই যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই যে কনস্ট্রাক্টর মেথড যখনই ক্রিয়েট হচ্ছে তখনই কল হইতেছে, অ্যান্ড ওই ডাটাগুলো পাইতেছে এখানে, পাওয়ার পর ওই অবজেক্টের অ্যাট্রিবিউটে সেটা সেভ করে নিচ্ছে। কিভাবে দেখেন, দুইটার জন্য কিন্তু আলাদা। আমি মডেল করতেছি, কী হয়, ফার্স্টে আপনি যখন নিউ ফোন দেন, ফার্স্টে এটা এক্সিকিউট হইলো। সো কল হয়েছে কোনটা, এই কনস্ট্রাক্টরটা। এনে পাইছে কি মডের মধ্যে ভ্যালু কি, স্যামসাং S20 আছে, অ্যান্ড মডেল ইকুয়াল স্যামসাং S20 হয়ে গেল। এই মডেলটা কিসের জন্যে, এই মডেলটা হচ্ছে আমি যেই অবজেক্টটা দিয়ে হচ্ছে এই কনস্ট্রাক্টরকে কল করছি, কোন অবজেক্ট দিয়ে কল করছি, p1 দিয়ে করছি। সো p1 এর আন্ডারে মডেলটা সেভ হয়েছে। এটা সেম p2 এর জন্য যখন হচ্ছে আমি এই কনস্ট্রাক্টরকে কল করছি, এই p2 এর আন্ডারে মডেলের জন্য আইফোন 17 সেভ হয়েছে। ঠিক আছে, তো তখনই আমি যখন তারপর হচ্ছে p2 এর মডেল প্রিন্ট করছি, p2 এর মডেল আলাদা আইছে, অ্যান্ড p1 এর মডেল যখন প্রিন্ট করছি, p1 এর মডেল আলাদা আইছে। সো দুইটার স্টেট কিন্তু আলাদা, বুঝতে পারছি? তো আমার এই যে রিপিটিটিভ যেই টাস্কগুলো ছিল ওইগুলো হচ্ছে আমি সরাই ফেলছি। এখন আমি কি করব, বাকি কাজগুলো করি। যে মড দিলাম, দেন হচ্ছে আর কি আছে, আইএনটি বডি। তো এখন চলেন একটু আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এখানে কি বলা আছে সেটা দেখি। এখানে কনস্ট্রাক্টর নিয়ে সেম জিনিস, আচ্ছা তেমন কিছু বলা নাই। ওকে, আচ্ছা, সো এখন চলেন দিস কিওয়ার্ড সম্পর্কে একটু জানি। এখন ধরেন আমি এখানে তো মড লিখছি, মডেল লিখি, অ্যান্ড এইখানে আমার এই মডটাকে চেঞ্জ করে মডেল দিতে হইল। ঠিক আছে, এইখানে হচ্ছে বডি ইকুয়াল বডি। এইখানে একটু কনফিউজড হওয়ার কিছু নাই। এই যে মডেল যেটা আছে, এই ডান পাশের মডেল হচ্ছে এই প্যারামিটার থেকে যেটা আসতেছে ভ্যালু, আর বাম পাশেরটা হচ্ছে এই অ্যাট্রিবিউট। বাম পাশের অ্যাট্রিবিউটে আমি হচ্ছে প্যারামিটার থেকে যে ভ্যালুটা আসছে সেটা স্টোর করতেছি। সেম এখানে বাম পাশের যে অ্যাট্রিবিউট আছে বডি, ওইটার মধ্যে প্যারামিটার থেকে বডির যে ভ্যালুটা আসতেছে সেটা স্টোর করতেছে এটুকুই। তারপর হচ্ছে স্ট্রিং ডিসপ্লে,
তারপর স্ট্রিং প্ল্যাটফর্ম, তারপর আইএনটি মেমোরি। সেম কাজগুলো এখানেও করব। ডিসপ্লে ইকুয়াল ডিসপ্লে, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ইকুয়াল প্ল্যাটফর্ম, মেমোরি ইকুয়াল মেমোরি। এইটুক গেল। ওকে, তো এখন আমি যদি একটু এক্সিকিউট করতে চাই, এখন দেখেন আমরা তো জানি যখন হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখনই হচ্ছে কনস্ট্রাক্টর কল হবে। এখন কনস্ট্রাক্টরে প্যারামিটার কয়টা আছে? প্যারামিটার আছে 5টা। তার মানে আমার 5টা ভ্যালু দিতে হবে যখন কল করতেছি। তো একটা দিছি, বাকিগুলো আমরা দিয়ে দিই। এখানে কি কি ছিল আমি যদি একটু হোভার করি তাহলে হচ্ছে, আচ্ছা এখানে দেখাচ্ছে না, সিরিয়াল অনুযায়ী দিতে হবে। সেকেন্ড হচ্ছে বডি আছে, ডিসপ্লে, প্ল্যাটফর্ম, মেমোরি। তো বডিতে হচ্ছে ইন্টিজার, ধরেন আমি 200 দিলাম। ডিসপ্লে হচ্ছে ওলেড, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম ছিল কি? স্ন্যাপড্রাগন 888। মেমোরি হচ্ছে ধরেন 8 GB। সো এইখানে আমি পি ডট মডেল, আচ্ছা এইগুলো পরে দেখি। কেন হচ্ছে এইগুলোর জন্য করি, এইটার জন্য করি, পি2-র জন্য। এখানে হচ্ছে 180 OLED, তো এখন যদি রান করি আমার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হবে। সো অবজেক্ট ক্রিয়েট হয়, এটার একটা কনফার্মেশনের জন্য আমরা হচ্ছে এই যখনই হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হয়, আমি কি বলছি, এই কনস্ট্রাক্টর মেথডটা হচ্ছে কল হবে। তো কনস্ট্রাক্টর মেথডের শেষে আমি একটা কনফার্মেশন মেসেজ লিখে দিই যে ফোন অবজেক্ট ক্রিয়েটেড। তো এখন আমি ধরে রান করি, দেখেন দুইটা অবজেক্টের জন্য দুইবার প্রিন্ট হয়েছে। আমি আর একটু ডিটেলে বোঝার জন্য আমি এখানে একটা কাজ করি, সেটা হলো যে মডেলের নামটা দিই, এন হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে স্পেস দিই। এরর কেন? ওকে, এবার হচ্ছে এক্সিকিউট করে দেখি। সো এই যে মডেলের নাম আসছে, তারপর হচ্ছে ওই মেসেজটা, দেন হচ্ছে মডেলের নাম আসছে, ওই মেসেজটা আসছে। আমার অবজেক্ট ক্রিয়েট করা ঠিকমতো হয়েছে। আমার ওই যেই একই কাজগুলো বারবার করা লাগতো সেইগুলো করা লাগে না। আমি জাস্ট প্যারামিটারে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, ডিরেক্টলি হচ্ছে ওই অবজেক্টগুলো ক্রিয়েট হয়ে যাইতেছে। আমার কনস্ট্রাক্টর কী প্রবলেম সলভ করলো আমরা দেখলাম। এখন ধরেন আপনার এরকম হইতে পারে যে আপনি এই কনস্ট্রাক্টরে যে কনস্ট্রাক্টর মানে আপনি একটা ফোন ক্রিয়েট করতে চাচ্ছেন, ফোনের ডাটা স্টোর করতে চাচ্ছেন, যেটা সবগুলা ডাটা নাই আসলে, ধরে নেন সেই 3টা ডাটা ধরেন নাই ফোন 1-এর, আপনার কাছে আপাতত ডাটা নাই। যে 2টা ডাটা আছে এই 2টা ডাটাই আপনাকে স্টোর করতে হবে। আমি যদি এখন রান করি, দেখেন একটা এরর দিছে। কারণ কি? কনস্ট্রাক্টর ফোন ইন ক্লাস ফোন ক্যান নট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপস। ঠিক আছে,
এররটা দেওয়ার কারণ হচ্ছে আমি এইখানে আর্গুমেন্টস বা আমার যে ভ্যালুগুলো আছে ভ্যালু দিছি হচ্ছে 2টা, আর এইখানে যদি চাই এখানে কনস্ট্রাক্টরে ভ্যালু আছে মানে প্যারামিটার আছে 5টা। তো যখনই দেখছে যে আমার 5টা ভ্যালু দরকার বাট দিছে হচ্ছে 2টা, তখনই হচ্ছে এক্সিকিউট করতে পারে না এটা, যার কারণে হচ্ছে আমার এরর দিছে। ঠিক আছে, তো এখন এরকম হইতেই পারে যে আপনার কোনো একটা ফোনের 2টা ডাটা লাগবে, মানে 2টা ডাটা আছে বাকিগুলো নাই, বাকিগুলো হয়তো বা পরে আসবে। আপাতত 2টা দিয়ে হচ্ছে আপনার একটা ফোন অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। অন্যান্য ফোনের জন্য হচ্ছে 5টাই আছে, বাট এটার জন্য 2টা। তখন কি করবেন? তখন হচ্ছে আমাদের এইখানে কি বলে, এইখানে হচ্ছে গিয়ে আমরা ইয়ে করতে পারবো, আমরা একটা কনস্ট্রাক্টর দেখলাম, আমরা চাইলে মাল্টিপল কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে ডিফাইন করতে পারবো। কিভাবে? ধরেন এইখানে একটা কনস্ট্রাক্টর বানাইলাম, আমি চাইলে আরেকটা কনস্ট্রাক্টর বানাবো সেম ওয়েতেই, কিন্তু প্যারামিটার কমায় দিয়ে। সো প্যারামিটার কমাই দিলাম আমি। সো প্যারামিটার কমানোতে কি হয়েছে, এইটাতে আমি এইটা না লিখে এইটাতে লিখি যে কনস্ট্রাক্টর উইথ অল প্যারামিটার, আর এইটা হচ্ছে কনস্ট্রাক্টর উইথ 2 প্যারামস। এখন চলেন দেখি। তো এখন যখন p1 এক্সিকিউট হবে তখন কি হবে, কোন কনস্ট্রাক্টরকে কল করবে, আমার এইখানে 2টা প্যারামিটারওয়ালা যেই কনস্ট্রাক্টর মেথডটা আছে সেটাকে কল করবে, আর এইখানে 5টার জন্য 5টা দিয়ে যখন আমি অবজেক্ট বানাইতেছি তখন হচ্ছে গিয়ে 5টা দিয়ে যেই কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করা আছে সেইটা কল হবে। চলুন চেক করে দেখি ঠিক আছে কিনা। এই যে দেখেন কনস্ট্রাক্টর উইথ 2 প্যারামস অ্যান্ড কনস্ট্রাক্টর উইথ অল প্যারামস। ফার্স্ট হচ্ছে p1 অ্যান্ড 2 প্যারামস এ করছে, এখানে 2 প্যারামস আসছে অ্যান্ড অল প্যারামস। সো এখন ধরেন আপনি 3টা ডাটা দিয়ে করতে চাচ্ছেন, সো তখন হচ্ছে কি আবার এইখানে নতুন আরেকটা কনস্ট্রাক্টর আপনাকে বানাইতে হবে যেটা হচ্ছে 3টা প্যারামিটার। এই কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এখানে হচ্ছে আপনার মেথড কোনটা কল হবে, আপনার দেখেন মেথডের নাম সেমই, 2টার নামই মেথড সেম, কিন্তু কল হবে কোনটা এটা ডিপেন্ড করে হচ্ছে প্যারামিটারের নাম্বারস, মানে কয়টা প্যারামিটার আছে ওইটার উপর। আপনি যখন কল করতেছেন ভ্যালু যদি 2টা দেন, এই 2 প্যারামিটারওয়ালা যে মেথডটা আছে সেটা কল হবে। আপনি যখন কল করতেছেন ভ্যালু যদি 5টা দেন, 5 প্যারামিটারওয়ালা যে মেথড আছে সেই মেথডটা কল হবে। ঠিক আছে, তো এইখানে আপনি যদি এখন 3টা ডাটা দিয়ে করতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে 3 প্যারামিটার সহ একটা মেথড বানাইতে হবে। এইটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টরে আমরা যে কোনো কিছুই লিখতে পারবো, বাট মেইন কাজ হচ্ছে গিয়ে আমাদের ওই রিডান্ডেন্সি যেটা হয় যে আপনার এই বারবার প্রত্যেকটা ভেরিয়েবলের অ্যাট্রিবিউটসের জন্য এভাবে আলাদা আলাদা করে ডেটাগুলো স্টোর করার, যাতে না লাগে আপনি প্যারামিটারে ডিরেক্ট দিয়ে দেন, ওই কনস্ট্রাক্টরই এই কাজগুলো করে দেয়। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর এইটুক গেল। তারপর আসছে দিস কিওয়ার্ড। সো এখন আসেন দিস কিওয়ার্ডটা দেখি। দিস কিওয়ার্ডের কাজ কি? This keyword in Java refers to the current object in a method or constructor. This keyword is often used to avoid confusion when class attributes have the same name as method or constructor parameters.
এর মানে কি, এটার মানে হচ্ছে আমার এখানে দেখেন আমি মডেল ইকুয়াল মডেল লিখছি, কারণ এখানে একটা কনফিউশন হয়ে যায় যে আপনার এই মডেলটা কি এই মডেল নাকি অ্যাট্রিবিউটের মডেল, আর সেম এটার জন্য এটা কি প্যারামিটার মডেল না অ্যাট্রিবিউটের মডেল। এই কনফিউশনটা দূর করার জন্য হচ্ছে গিয়ে এই ইয়েটা ইউজ করা, দিস কিওয়ার্ড। কীভাবে ইউজ করি, আমি ধরেন এই মডেলের আগে দিস ডট মডেল লিখি, এইখানেও দিস ডট মডেল লিখি, এখানে দিস ডট মডেল, দিস ডট মডেল, দিস ডট মেমোরি, সরি। সো এখন হচ্ছে গিয়ে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো যে দিস ডট মডেল এই মডেল, দিস ডট মডেল আসলে কোনটা, অ্যান্ড দিস জিনিসটা কি, এই দিস জিনিসটা কাকে রেফার করে, দিস জিনিসটা রেফার করে হচ্ছে কারেন্ট অবজেক্টকে। কারেন্ট অবজেক্ট কোনটা, এইটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরকে যে কল করছে সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অবজেক্ট। কল করে কে, আমি ধরেন এই কনস্ট্রাক্টর কল হয় কখন, একটা অবজেক্ট যখন বানাই, এই P1 অবজেক্টটা যখন ক্রিয়েট হচ্ছে তখন হচ্ছে যে ওই কনস্ট্রাক্টরটা কল হয়েছে। সো যখনই কনস্ট্রাক্টরটা কল হয়েছে P1 এর জন্য এই দিস হচ্ছে কি ওই P1টা, দিস P1কে রেফার করতেছে, তার মানে আলটিমেটলি আপনার P1 ডট মডেল এখানে হচ্ছে P1 ডট মডেল ইকুয়াল আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটা, P1 ডট বডি যে ভ্যালুটা পাঠাচ্ছি ওইটা, P1 ডট ডিসপ্লে যে ভ্যালুটা পাঠাইতেছি ওইটা। তো সেম P2 এর জন্য আপনি যখন এই P2 এর অবজেক্টটা ক্রিয়েট হইতেছে তখন হচ্ছে কি কনস্ট্রাক্টরটা কল হয়েছে, তার মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে দিস হচ্ছে এখন P2, সো P2 ডট বডি আপনি যে ফিল্ডটা পাঠাইছেন ওইটা। সো এই এই কাজটা হচ্ছে দিস কিওয়ার্ডের কাজ, ঠিক আছে। চলেন এখানে দেখি কি বলছে। This keyword is often used to avoid confusion. Accessing class attributes. Sometimes a constructor or method has a parameter with the same name as a class variable. When this happens, the parameter temporarily hides and class variable inside that method or constructor. To refer to class variable and not the parameter, you can use the this keyword. তো এখানে দেখেন আপনার ওই যে জিনিসটা আমি বললাম আমার কনস্ট্রাক্টর কি এইটা, এটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর মেথড, এখানে একটা প্যারামিটার আছে এক্স, অ্যান্ড আমার এইখানে আমি এই অ্যাট্রিবিউটের মধ্যে এক্সের মধ্যে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে স্টোর করতে। তো এখন এক্স ইকুয়াল এক্স হচ্ছে একটা কনফিউজ করে দেয়, যার কারণে হচ্ছে আমি দিস ডট এক্স দিছি, এটার মানে হচ্ছে গিয়ে ওই অবজেক্টের এক্স অ্যাট্রিবিউট ইকুয়াল টু এই এক্স প্যারামিটার। ওকে, তারপর হচ্ছে রেফার্স টু দ্য ক্লাস ভেরিয়েবল এক্স, আচ্ছা পাবলিক স্ট্যাটিক ভয়েড তো গেল। ওকে, তারপর হচ্ছে কলিং এ কনস্ট্রাক্টর ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর, ইউ ক্যান অলসো ইউজ দিস টু কল অ্যানাদার কনস্ট্রাক্টর ইন দ্য সেম ক্লাস। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আপনি ধরেন একটা আমি যে এখানে দুইটা ইয়ে করছি, দুইটা কিন্তু কনস্ট্রাক্টর আমি বানাইছি, এইগুলোতে আমি দিস লাগাই দিই শুরুতে। এখানে আমি দুইটা কনস্ট্রাক্টর বানাইছি, একটা হচ্ছে 5টা প্যারামিটার সহ, আরেকটা হচ্ছে 2টা প্যারামিটার। তো এই দুইটা কনস্ট্রাক্টর আমি একটা কনস্ট্রাক্টরের মধ্যে চাইলে অন্য একটা কনস্ট্রাক্টরকে কল করতে পারি। কিভাবে, ধরেন আমি এখানে যে মডেল আর বডিটা সেভ করতেছি এইটা হচ্ছে আমি এইখানে সেভ করব না, আমি অন্য একটা কনস্ট্রাক্টর দিয়ে সেভ করতে চাচ্ছি, ঠিক আছে, স্টোর করতে চাচ্ছি। তা আমি কী করব, কিন্তু আমি ডাটা কিন্তু পাচ্ছি মডেল বডি দুইটাই পাচ্ছি, ঠিক আছে। এখন মডেল বডি সহ কিন্তু এই কনস্ট্রাক্টর আবার ইউজ হচ্ছে, তা আমি একটা কাজ করতে পারি,
এই পরের যে কনস্ট্রাক্টর আছে সেটাকে কল করে দিতে পারি। সেটাকে কল করে ওয়ে কি দিস দিয়ে এইভাবে কল করতে, দিস দিয়ে যখন কল করতেছি তখন হচ্ছে এইটা কল হবে, এই মেথডটা। কিন্তু এই মেথড কেন কখন কল হবে, যদি আমি এই দুইটা ভ্যালু তার হচ্ছে প্যারামিটার জন্য পাঠাই দিই। দুইটা ভ্যালু পাচ্ছি কি, এই যে মডেল আর বডি পাচ্ছি, এই মডেল আর হচ্ছে বডি আমি এখানে পাঠাই দিলাম। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি মডেল আর বডি স্টোর করতেছি না, আমি চাচ্ছি যে পরের কনস্ট্রাক্টর দিয়ে স্টোর করতে। এইগুলা সরাই দিই। পরের কনস্ট্রাক্টর দিয়ে আমি মডেল আর বডি স্টোর করতে চাচ্ছি। এখন পরের কনস্ট্রাক্টর কীভাবে কল করব, এই দিস দিয়ে কল করে এটার মধ্যে মডেল আর বডিটা পাস করে দিচ্ছি, তখন হচ্ছে এটা কল হচ্ছে অ্যান্ড হচ্ছে এই মডেল আর বডি পাচ্ছে, পাওয়ার পর এটা এক্সিকিউট করে সেম কাজ করে দিচ্ছে। চলেন দেখি যে এই দুইটা জিনিস কল হয় কিনা। আমি কল করব 5টা ভ্যালু দিয়ে, কিন্তু আমি চেক করব যে 5টা ভ্যালু দিয়ে কল হচ্ছে কিনা, মানে এই দুইটা কনস্ট্রাক্টরই কল হচ্ছে কিনা। কারণ কি, দুইটা কল হওয়ার কারণ কি, আমি যখনই এটা কল করব সে কিন্তু আবার এই নিচেরটাকে কল করে দিচ্ছে। ঠিক আছে, তো 5টার যেটা আছে সেটাকে রাখলাম এন্ড রান করি। এরর আসছে। কি প্রবলেম হয়েছে? সিনট্যাক্সে ভুল আছে কোথাও? না, flexible constructor is a preview feature and is disabled by default. Oh, this keyword use করা লাগবে না এখানে, মেবি। আচ্ছা, দিস কেন ইউজ করতে পারতেছি না? আচ্ছা থাক, এটা থাক, বাদ দিই, এটা পরে দেখব। এটা এক্সিকিউট কেন হচ্ছে না বুঝতেছি না। ডিসপ্লে আচ্ছা, এটা পরে দেখব। এখন চলেন অ্যাক্সেস মডিফায়ার দেখি। দিস কিওয়ার্ডের কাজ হচ্ছে মেইনলি আপনি যখন একটা এই মেথড লিখেন, ওই মেথডের মধ্যে মানে ক্লাসের মধ্যে যখন মেথড লিখেন, ওই মেথডের মধ্যে আপনি
প্যারামিটার ডিরেক্ট অ্যাক্সেস করার জন্য হচ্ছে দিস কিওয়ার্ডটা ইউজ করে, ঠিক আছে? আপনি দিস না করলেও হয়ে যায়, বাট কনফিউশন দূর করার জন্য হচ্ছে দিস কিওয়ার্ড ইউজ করা হয়। ওকে, আচ্ছা, অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে গিয়ে কিছু কিওয়ার্ড যেইগুলা দিয়ে আমরা ডিফাইন করতে পারি যে কোনো একটা ক্লাস, কোনো একটা মেথড, কোনো একটা অ্যাট্রিবিউট কোথায় কোথায় অ্যাক্সেস করা যাবে, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি। ধরেন আমি হচ্ছে এই অ্যাট্রিবিউটটা লিখছি স্ট্রিং মডেল, অ্যান্ড এইটার আগে আমি একটা কিওয়ার্ড লিখতে পারি যেই কিওয়ার্ডটা ডিফাইন করবে যে এই মডেল অ্যাট্রিবিউটটা আমি কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো। সেম এখানে এই যে পাবলিক হচ্ছে গিয়ে একটা অ্যাক্সেস মডিফায়ার, অ্যান্ড এইটার মাধ্যমে আমি এইটা ডিফাইন করলাম যে এই ফোন জিনিসটা আমি কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড কীভাবে অ্যাক্সেস করতে পারবো, এই জিনিসগুলো। তো এইখানে যদি দেখি, বাই নাও ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ পাবলিক কিওয়ার্ড দ্যাট অ্যাপিয়ার্স ইন অলমোস্ট অল আওয়ার এক্সাম্পলস। পাবলিক, the public keyword is an access modifier, meaning that it is used to set the access level of classes, attributes, methods and constructors. মানে হচ্ছে সব ধরনের জিনিসের ক্ষেত্রে সে হচ্ছে কিছু অ্যাক্সেস লেভেল সেট করে, মানে কোথায় কোথায় অ্যাক্সেস করা যাবে, কোথায় যাবে না, এইসব জিনিস। ক্লাসেসের জন্য, অ্যাট্রিবিউটসের জন্য, মেথডসের জন্য, কনস্ট্রাক্টরসের জন্য। তো এইখানে দুইটা সেকশন আছে, একটা অ্যাক্সেস মডিফায়ার আর একটা নন অ্যাক্সেস মডিফায়ার। আমরা অ্যাক্সেস মডিফায়ার দেখি ফার্স্টে। ফর ক্লাসেস ইউ ক্যান ইউজ আইদার পাবলিক অর ডিফল্ট। ক্লাসের জন্য দুইটা জিনিস আমরা করতে পারি, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট যেটা হচ্ছে যে পাবলিক থাকবে না, ডিরেক্ট হচ্ছে ক্লাস। এখন চলেন দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখি। আমি যখন পাবলিক দিচ্ছি ক্লাসের আগে যখন পাবলিক দিব, সেটা হচ্ছে যে দিস ক্লাস ইজ অ্যাক্সেসিবল বাই এনি আদার ক্লাস, মানে এই ক্লাসটা অন্য যে কোনো ক্লাসের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? ক্লাস বলতে অন্য একটা ফাইলের, তো ফাইলের মধ্যে আমি ক্লাসের মধ্যেই সবগুলো কোড লিখি, অন্য ফাইলের অন্য একটা ক্লাসের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো। আর ডিফল্টের ক্ষেত্রে কি, দ্য ক্লাস ইজ অনলি অ্যাক্সেসিবল বাই ক্লাসেস ইন দ্য সেম প্যাকেজ। প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে একটা ডিরেক্টরির মতো, ওই ডিরেক্টরির মধ্যে যে কটা ক্লাস থাকবে ওই ক্লাসগুলোর মধ্যেই আমি এই ডিফল্ট ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট ওই ফোল্ডারের বাইরে যদি চাই, আমি কোনোভাবেই ওইটার অ্যাক্সেস পাবো না। তো এটা আমরা যখন প্রজেক্ট করব তখন দেখতে পারবো, আপাতত আমরা এটা দেখাচ্ছি না। জাস্ট এইটুকু জেনে রাখেন, একই ফোল্ডারের মধ্যে সবগুলা ফাইলের মধ্যে আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। ডিফল্ট ক্লাসের ক্ষেত্রে এই পাবলিক নাই তখন মানে একটা ডিরেক্টরির মধ্যে, ওই ডিরেক্টরির বাইরে অন্য কোনো ডিরেক্টরিতে আমি অ্যাক্সেস করতে পারবো না। সো প্যাকেজ কাইন্ড অফ একটা ডিরেক্টরির মতো আর কি। আচ্ছা, ডিফল্ট এটা গেল। এখন চলেন অ্যাট্রিবিউটস, মেথডস অ্যান্ড কনস্ট্রাক্টরে দেখি। অ্যাট্রিবিউটস, মেথড, কনস্ট্রাক্টর যখন পাবলিক লিখি, দিস কোড ইজ অ্যাক্সেসিবল ফর অল ক্লাসেস, সব ক্লাসের জন্য এটা অ্যাক্সেসিবল। প্রাইভেট যখন লিখি, অনলি অ্যাক্সেসিবল উইথিন দ্য ডিক্লেয়ার্ড ক্লাস। ডিক্লেয়ার্ড ক্লাস বলতে কি, আমি যখন এই যেমন ধরেন এই ফোন লিখছি, এইখানে যেমন এই অ্যাট্রিবিউটটা আছে, এইটার আগে ধরেন আমি প্রাইভেট দিয়ে দিছি। প্রাইভেট যখন দিছি, এই মডেলটাকে আমি এই ক্লাসের বাইরে অন্য কোথাও অ্যাক্সেস করতে পারবো না, বুঝতে পারছেন? তো এইখান থেকে আমি একটু ট্রাইড করে দেখি। এইখানে দেখেন সবগুলা প্রাইভেট আছে অ্যান্ড সবগুলাকে এই ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করা হয়েছে। সো এই সেম ক্লাসের মধ্যে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, সেম ক্লাসের বাইরে এই অ্যাট্রিবিউটগুলোকে আর আমি অ্যাক্সেস করতে পারবো না। এইটা হচ্ছে যে প্রাইভেট মডিফায়ারের কাজ। তো এইটা অ্যাট্রিবিউট হোক, মেথড হোক বা কনস্ট্রাক্টর, সবগুলোর ক্ষেত্রে। আর ডিফল্টের ক্ষেত্রে ওই সেম প্যাকেজের মধ্যে, যে ক্লাসের মতো প্যাকেজের মধ্যে আপনি যে কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ না। আর
আচ্ছা, প্রোটেক্টেড আপাতত যাচ্ছি না। প্রোটেক্টেডের কাজ হচ্ছে আমরা যখন দেখব ইনহেরিটেন্স, তারপরে এক্সটেন্স, ওই জিনিসগুলো দেখলে হচ্ছে আমরা প্রোটেক্টেড মডিফায়ারে যাব। আচ্ছা, সো এখন আমাদের খুব বেশি আমরা যেটা ইউজ করবো আমাদের এক্সাম বা সামনে বলেন, সেটা হচ্ছে গিয়ে এই পাবলিক আর হচ্ছে প্রাইভেট, এই দুইটা অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা নর্মালি হচ্ছে এই অ্যাট্রিবিউট যখন লিখি, অ্যাট্রিবিউটগুলোতে আমরা প্রাইভেট ইউজ করি। প্রাইভেট ইউজ করার কারণ কি? প্রাইভেট ইউজ করার কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন বানাবেন, তখন হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন আপনি একা বানাবেন না, অনেকজন প্রোগ্রামার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানায়। তখন ধরেন আপনাকে একটা পার্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ধরেন আপনাকে এই পার্টটা দেওয়া হয়েছে, ফোন যে ক্লাসটা আছে এই ক্লাসটা আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে। আপনার কাজ হচ্ছে এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করা। তো কিন্তু এখন আপনি ক্লাসটা ইমপ্লিমেন্ট করলেন, কারণ ক্লাস ইমপ্লিমেন্ট কেন করছেন? এই ক্লাসটাকে তো অন্য কোথাও ইউজ করা হবে। এখন অন্য কোথাও যখন ইউজ করবে, সেটা আপনার কাজ না, সেটা অন্য একজন প্রোগ্রামারের কাজ। ওই প্রোগ্রামার যদি ভুল করে, হচ্ছে মডেল, আপনি এখানে স্ট্রিং দিছেন, মডেলে স্ট্রিং না দিয়ে অন্য কিছু একটা দিয়ে দিল, ইন্টিজার দিয়ে দিল, তখন তো প্রবলেম। সো ডিরেক্টলি সেটাকে অ্যাক্সেস করলে সে হচ্ছে যে ধরেন এটা দিয়ে দিল, তো এই একটা প্রবলেম হলো। আরেকটা জিনিস, যেমন ধরেন এই বডির মধ্যে আমরা কি স্টোর করতেছিলাম? ওয়েট স্টোর করতেছিলাম। তো যখনই হচ্ছে অন্য একজন প্রোগ্রামার, আপনি জাস্ট এটা ইমপ্লিমেন্ট করছেন, বাকি কাজ হচ্ছে অন্য প্রোগ্রামার করে। সো যখন সে হচ্ছে এই ফোন ক্লাসটাকে ইউজ করতেছে, ইউজ করার সময় একটা অবজেক্ট বানাইলো ধরেন, ওই অবজেক্টের মধ্যে বডিতে ভুলে একটা নাম্বার চলে আসলো যেটা নেগেটিভ চলে আসায় এইখানে কিন্তু কোনো এরর আসবে না, কিন্তু ডাটাটা স্টোর হয়ে যাচ্ছে, কিন্তু নেগেটিভ কোনো ভ্যালিড ডাটা না এই বডির জন্য। ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে এই প্রবলেম হচ্ছে। সো এই প্রবলেমটা যাতে না হয়, আমরা এটাকে প্রাইভেট করে দিই, যাতে বাইরে থেকে আমরা এটাকে ডিরেক্টলি অ্যাক্সেস থেকে স্টপ করে ফেললাম, যে এই ক্লাসের বাইরে অন্য যে কোনো প্রোগ্রামারই এটাকে মানে এই ক্লাসটাকে ইউজ করতে চায়, ক্লাসে অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে চায়, আমি ডিরেক্ট অ্যাক্সেস দিলাম না, আমি প্রাইভেট করে দিলাম। প্রাইভেট করাতে কি হলো, অন্য ক্লাসে এইগুলার অ্যাক্সেস করা যাবে না। চলেন একটু চেক করে দেখি যে অ্যাক্সেস করা যায় কি না। আচ্ছা, দিসটা কাজ করতেছে না আপাতত, হচ্ছে এইটা সরাই ফেলি। আর এইখানে মডেল ইকুয়াল মডেল বডি ইকুয়াল বডি। তো এখন আমি হচ্ছে এখানে একটা P2 অবজেক্ট বানাইলাম। ধরেন এই P2 অবজেক্টের P2 ডট আমি ধরেন ডিসপ্লে দেখতে যাচ্ছি, রান করে দেখি। এখানে একটা এরর দিছে, ডিসপ্লে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ফোন। এর মানে কি, এই ফোন ক্লাসের মধ্যে ডিসপ্লে হচ্ছে প্রাইভেট, আপনি অ্যাক্সেস করতে পারবেন না এটাকে। তো এই জিনিসটাই। তো এখন কথা হচ্ছে, যদি এটা প্রাইভেট হয়ে থাকে, প্রাইভেট আমি করেই দিলাম, তো এটা বানায় আমার কী লাভ হলো যদি বাইরে থেকে অ্যাক্সেস নাই করা যায়? আমি একটা প্রোটেকশন দিলাম, যেটা হচ্ছে যে আমার এই ভ্যালুগুলোকে যাতে কোনোভাবে মানে মিস ইউজ করা না যায়। যেমন আমার বডির ক্ষেত্রে আমি নেগেটিভ ভ্যালু যাতে না দিতে পারি, মেমোরির ক্ষেত্রেও যাতে নেগেটিভ ভ্যালু না দিতে পারি। এখন মেমোরির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আমাদের মেমোরি নর্মালি হয়ে থাকে 2, 4, দেন হচ্ছে 8, 12। এখন কেউ যদি মেমোরিতে 11 দেয়, সেটাও কিন্তু মেমোরির সাথে যায় না। তো এই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রাইভেট করে দিছি, তো বাইরে থেকে ডিরেক্টলি যাতে কোনো প্রকার ভুল ডাটা না দিতে পারে।
এখন ভুল ডাটা দিতে পারে না, এই কারণে প্রাইভেট করলাম। এখন তো ডাটাই দিতে পারবে না বা ডাটা অ্যাক্সেসও করতে পারবে না। এই জিনিসটা এখন কীভাবে সলভ করব? ঠিক আছে, অ্যাক্সেসও করতে পারতেছি না, আমি চাইলে এখন ডাটা সেটও করতে পারবো না। যেমন ধরেন এখান তো ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, যেটা কনস্ট্রাক্টর করে ফেলতেছে, কিন্তু কনস্ট্রাক্টর ছাড়া আমি যদি এমনি ডাটা চেঞ্জ করতে চাই, পি2 ডট ধরেন এখন ডিসপ্লে না, আমি ধরেন বডি হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি, যেটা হচ্ছে 300 দিলাম, এখানে 180 আছে, এটাও যদি করতে যাই এটাতেও এরর দিবে, কারণ এটা প্রাইভেট। কি বলছে? বডি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ফোন। সেম ডিসপ্লের ক্ষেত্রে প্রাইভেট অ্যাক্সেস ইন ফোন। তো এইটা কীভাবে সলভ করব? এইটার জন্য হচ্ছে আমরা এই কি বলে এনক্যাপসুলেশনে যাব, এইখানে হচ্ছে গেটা সেটারের কনসেপ্ট দেখতে পাবো। সো এনক্যাপসুলেশন কনসেপ্টটা হচ্ছে এইটা একটা জাভা এই ওবির পিলার, যেটাকে বলে 4টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে এনক্যাপসুলেশন। তো আমরা যেটা করলাম সেটা হলো যে এনক্যাপসুলেট করলাম। এনক্যাপসুলেট হচ্ছে আপনি একটা ক্লাসকে একটা হচ্ছে গিয়ে প্রোটেকশান দিলেন, যেমন এই প্রাইভেট করে দিলেন, ডিরেক্টলি যাতে এই ডেটাগুলো অ্যাক্সেস করতে, অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে না পারে। এই প্রোটেকশন ডেটাকে বলে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেট করলেন বা ডাটাগুলোকে ইউজ করতে পারতেছেন। এখন ইউজ করার জন্য আপনার দুইটা মেথড লাগে, একটা হচ্ছে গেটার আর একটা হচ্ছে সেটার। গেটার মেথড দিয়ে কি করে? সেটা হচ্ছে গিয়ে আমি যে এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি এই p2.display, আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, আমার এমন একটা মেথড আমি বানাবো যে মেথডের মাধ্যমে হচ্ছে আমি অ্যাক্সেস করব। সেম সেটার দিয়ে হচ্ছে আমি ডিরেক্টলি তো হচ্ছে এই ভ্যালু দিতে পারতেছি না, স্টোর করতে পারতেছি না, আমি হচ্ছে ওই মেথড দিয়ে হচ্ছে ভ্যালু সেট করব। সো চলেন দেখি গেটার সেটার কীভাবে কাজ করে। সো এইখানে যদি দেখি নর্মালি এই যে গেটার সেটার এইগুলা কিন্তু নর্মাল মেথডের মতোই, আর কিছু না। ফার্স্ট হচ্ছে আমি একটা গেটার মেথড এখানে ডিফাইন করি, ঠিক আছে? তো গেটার মেথডের ক্ষেত্রে আমি পাবলিক রাখবো। এখন গেটার মেথড পাবলিক রাখার কারণ কি? এটা যাতে আমার বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। কারণ বাইরে প্রাইভেট যদি করি আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন অ্যাক্সেস করতে না পারলে তো আর এই মেথড আমি এখানে কলও করতে পারবো না। প্রাইভেট রেখে আসলে লাভ নাই, আমার যেটা করতে হবে পাবলিক বানাইতে হবে। এখন গেট, এটার নাম দিলাম ডিসপ্লে, এইখান থেকে আমি রিটার্ন করব কি? ডিসপ্লে। সরি, ডিসপ্লে হচ্ছে রিটার্ন করলাম আমি। তো এখন কি ডিসপ্লে রিটার্ন করতে পারতেছি কেন? এখান থেকে এইখানে হচ্ছে ডিসপ্লে আমি ডিরেক্ট অ্যাক্সেস পাবো। প্রাইভেট যখন করি, প্রাইভেট করা মানে হচ্ছে আমি ওই ক্লাসের মধ্যে ওই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে পারবো, বাট বাইরের কোথাও অ্যাক্সেস করতে পারবো না। তো এইখানে তো আমার অ্যাক্সেস আছে, তাই আমি হচ্ছে ডিসপ্লেকে রিটার্ন করে দিচ্ছি। আমি যখনই হচ্ছে ধরেন এইখানে যাই, এখন যখন ডিসপ্লে এক্সিকিউট করব, আমি ধরেন এটাকে অফ করি, তা আমি এখন কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারবো না। ধরেন রান করলাম, সেম এরর আসবে যে ও সরি, আচ্ছা এইখানে হচ্ছে যখন রান করছি সেম প্রবলেম, যে ডিসপ্লে হচ্ছে প্রাইভেট। তো আচ্ছা এইখানে একটা জিনিস, আমাদের মেথডের ক্ষেত্রে এই মেথডের নামের আগে রিটার্ন টাইপ দিতে হয়। ডিসপ্লে কী ছিল? স্ট্রিং ছিল, এইখানে আমার স্ট্রিং লিখতে হবে, যে কোন টাইপের ডাটা আমি রিটার্ন করতেছি ওই টাইপটা এখানে দিতে হয়। তো এই অ্যাট্রিবিউটটা আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি না, আমি অ্যাক্সেস করতে পারবো এই মেথডটা ডিরেক্টলি, গেট ডিসপ্লে। তো এখন ওই মেথডটাকে কল করি p2.getDisplay। এখন যদি এক্সিকিউট করি,
নাল বলতেছে, নাল বলার কারণ কি? মডেল হচ্ছে সেভ হচ্ছে না, দিস ডট। এই যে এখন হচ্ছে আসছে, আমি আমার ডিসপ্লে প্রাইভেট রাখছি, বাইরে অ্যাক্সেস করতে পারবো না। বাট আমি আরেকটা ওয়ে খুলে দিছি, সেটা হচ্ছে গিয়ে একটা মেথড, মেথডের মাধ্যমে আমি ওই ডাটাটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এখানে আর তেমন কিছু হয় নাই, এটা গেল। এখন ধরেন আমি সেটার ইউজ করব। সেটারের ক্ষেত্রে সেট বডি, সেইটা হচ্ছে পাবলিক হবে, অ্যান্ড এটার কোনো রিটার্ন টাইপ নাই, সো ভয়েড দিব আমি। অ্যান্ড সেট যেহেতু করতেছে আমার একটা ভ্যালু আসবে এখানে, আর বডি যেহেতু বডি হচ্ছে আইএনটি ছিল, আইএনটি বি দিলাম। অ্যান্ড এইটার মধ্যে আমার কি করা লাগবে, দিস ডট বডি ইকুয়াল বি। তো এইখানে আমার যে সুবিধাটা হচ্ছে, চলেন আমি দেখবো একটু। তো এইটুক গেল, p2 ডট সেট বডি দিলাম, অ্যান্ড সেট বডির মধ্যে যদি আমি 400 দিই, p2 ডট গেট বডি, আচ্ছা গেট বডি না দিয়ে হ্যাশ আউট p2 ডট গেট বডি, এটাতে কল করে দিলাম। আচ্ছা গেট বডি আমি বানাই নেই, এইটা হচ্ছে এখানে বানাই ফেলাই, পাবলিক আইএনটি add body return this dot body। এখন এক্সিকিউট করি, দেখি কাজ করে কিনা। তো এখন হচ্ছে কাজ করছে। আমি ফার্স্টে 180 দিছি, বাট পরে হচ্ছে সেট করছি আবার 400 দিয়ে, অ্যান্ড যখনই গেট বডি করছি আমি 400 পাইছি। তো এখন ধরেন এখানে আমি নেগেটিভ ভ্যালু দিয়ে দিলাম, এখন রান করি, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে নেগেটিভ দেওয়ার পরে। তো আমি এইখানে যে কন্ট্রোলটা করতে পারছি সেটা হলো যে এই যে বডির যে ভ্যালুটা স্টোর করা হচ্ছে, এটা কিন্তু একটা মেথডের মধ্য দিয়ে হচ্ছে, ডিরেক্টলি বডি অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করে ওইটার মধ্যে স্টোর করতেছে না, একটা মেথডের মধ্যে দিয়ে হচ্ছে, এই যে সেট বডি। তা আমি মেথডে হচ্ছে আরও কিছু কন্ডিশন দিতে পারি, যে ইফ বি লেস দেন 0, দেন হচ্ছে সরি এইরকম না সিনট্যাক্স, ইফ বি লেস দেন 0, দেন হচ্ছে আমার এইখানে আমি হচ্ছে রিটার্ন করব যে, আচ্ছা রিটার্ন করার দরকার নেই, আমি প্রিন্ট করি, প্রিন্ট করলাম যে ডাটা ইজ ইনভ্যালিড, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি রিটার্ন করে দিব, শেষ। আর যদি বি 0 থেকে বড় হয়, মানে পজিটিভ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই লাইনটা এক্সিকিউট হবে অ্যান্ড স্টোর হবে। চলেন এখন আমি যখন নেগেটিভ দিছি, আমি যদি রান করি, দেখেন ডাটা ইজ ইনভ্যালিড অ্যান্ড 0 পাচ্ছি এখানে গেট বডিতে। আচ্ছা গেট বডিতে 0 পাওয়ার কারণ হচ্ছে, আচ্ছা বডিটা সেভ হয় নাই, দিস ডট বডি। দেখেন আমি নেগেটিভ 400 যখন দিছি ওইটা কিন্তু সেট হয় নাই, কিন্তু গেট বডিটা কি আসছে, আগের যেটা ছিল সেটাই আসছে 180, ঠিক
ঠিক আছে? তো আমি যদি এখন নেগেটিভ না দিয়ে এটাকে পজিটিভ দিই, প্লাস করে দিই, অ্যান্ড এখন দেখি এখন কিন্তু হয়েছে। তার মানে কি আপনি এইটুকু কন্ট্রোল করতে পারতেছেন যে আপনার যে ডাটাটা আসতেছে এই ডাটাটা যাতে আপনার কন্ডিশনের উপর থাকে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে গিয়ে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে আপনি অ্যাট্রিবিউটসগুলোকে প্রাইভেট করলেন, অ্যান্ড ওই অ্যাট্রিবিউটগুলোর অ্যাক্সেসিবিলিটি আপনি হচ্ছে মেথডের থ্রুতে করলেন। মেথডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে, মেথডের মাধ্যমে হচ্ছে ডাটা সেট করতে পারবে, গেট করতে পারবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এনক্যাপসুলেশনের কনসেপ্ট। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে যে একটা এই যে নেম পাইতে হলে গেট নেম, সেট নেমের জন্য সেম ওয়েতে, আর এখানে অনেক কিছু আছে। তো আচ্ছা, তেমন কিছু নাই যদিও। তো আশা করি এইটুক বুঝতে পারছেন। তো এইটুক জিনিস হচ্ছে গিয়ে বেসিক ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো আপনাদের আমি হচ্ছে আজকে হয়তো বা আর বেশি বাড়াবো না। আহ, আহ, দু একদিনের মধ্যে আমি আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিব, যেটাতে হচ্ছে গিয়ে আমরা দেখব জাভা ওই এফএক্সএমএল এর যে নোটগুলো আছে নোটগুলো কিভাবে ইউজ করে, নোটগুলো থেকে ডাটা কিভাবে নেয়, ওই নোটের মধ্যে ডাটা কিভাবে শো করে, মানে টেবিল ভিউতে, ওই জিনিসগুলো দেখব মিডের জন্য। তারপরে আমরা একটা কোশ্চেন সলভ করব, ফাইনাল মিডের কোশ্চেন সলভ করব। অলরেডি স্যার আপনাদের হয়তো ইয়ে দিয়ে দিছে, প্রিভিয়াস মিডের কোশ্চেনগুলো দিয়ে দিছে। আর মিডের পর থেকে হচ্ছে আমরা ওই যা ওপির যে এক্সট্রা কনসেপ্টগুলো আছে ওইগুলো দেখব। তো এইটা কিন্তু ওপির একটা কনসেপ্ট, এই এনক্যাপসুলেশন। দ্য মিনিং অফ এনক্যাপসুলেশন ইজ টু মেক শিওর দ্যাট সেন্সিটিভ data is hidden from users. To achieve this you must declare class variable attribute as private, যেটা আমি বললাম যে সেন্সিটিভ ডাটাগুলো যাতে ইউজার্স থেকে হিডেন থাকে, দেন ডিক্লেয়ার ক্লাস ভেরিয়েবল অ্যাট্রিবিউটস টু প্রাইভেটে আমি ডিক্লেয়ার করলাম এইগুলা। অ্যান্ড পরে হচ্ছে প্রোভাইড পাবলিক গেট অ্যান্ড সেট মেথডস, আমি গেট আর সেটের মেথড দিলাম টু অ্যাক্সেস অ্যান্ড আপডেট দ্য ভ্যালু অফ প্রাইভেট ভেরিয়েবলস। আচ্ছা, এই জিনিসটাই এখন দেখাইলাম মাত্র। তো আজকে হচ্ছে এইটুকুই। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ওকে, কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।